হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? অন্তরীকরণ অধ্যায়ের 8 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। যারা চলে আসছো একটু বলো কেমন আছো তোমরা, এবং পড়াশোনার কি অবস্থা বলো। কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? অন্তরীকরণ অধ্যায়ের 8 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা অন্তরীকরণ শুরু করব। এতদিন আমরা লিমিট পড়তেছিলাম, তারপর লাস্ট লেকচারে আমরা পড়ছি অবিচ্ছিন্নতা, ওই টপিকটা মনে আছে বলো? হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম, সাব্বির আহমেদ ভালো আছি। লিমন তুমি কেমন আছো? সাবিহা, ঐশী, পূর্ণতা সাহা নমস্কার, সাগর, ওকে, বন্ধন, তামিম। হ্যাঁ, উইকলি এক্সাম আগামীকালকে হবে। অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 উইকলি এক্সাম শনিবারে হবে, কারণ আজকে সাইকেল 4-এ বহুপদী অধ্যায়ের মেগা এক্সাম হবে। এই জন্য আজকে উইকলি এক্সাম হচ্ছে না। যারা সাইকেল 4-এ আসো তোমরা হয়তো জানো যে আজকে সাইকেল 4-এ বহুপদী অধ্যায়ের উপর মেগা এক্সাম আছে। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই 2 ঘন্টা মেগা এক্সাম চলবে। তো এই জন্য অন্তরীকরণ অধ্যায়ের লেকচার 1 থেকে 5 উইকলি এক্সাম আগামীকাল শনিবার হবে। ঠিক আছে? তোমরা কি সবাই প্রিপারেশন নিছো বলো? আগামীকালকে অন্তরীকরণের উইকলি এক্সামে কে কে 150-এ 150 পাবা? কার কার এই কনফিডেন্স আছে বলো শুনি। সবাই একটু বলো শুনি, কয়জন পাবা? সবাই কিন্তু পরীক্ষা দিবা। অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 পর্যন্ত যারা কমপ্লিট করছো সবাই অবশ্যই আগামীকালকে উইকলি এক্সামটা দিবা। উইকলি এক্সাম কিন্তু একদম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ চলে। তুমি সকাল 10টা থেকে রাত 10টা এর মাঝখানে যে কোনো সময় ঢুকে পরীক্ষা দিতে পারবা, 15 মিনিট, 15টা এমসিকিউ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো সবাই পরীক্ষা দিবা। হ্যাঁ, আচ্ছা, গুড গুড। এখন দেখো, আজকে অন্তরীকরণের লেকচার 8, আজকে আমাদের মেইন অন্তরীকরণ শুরু হবে। তো সবাই রেডি বলো? সবাই কি রেডি? শুরু করব? হ্যাঁ, 6টা 1 বেজে গেছে, চলো শুরু করে দেই। ওকে, এখন আমাকে তোমরা একটু বলো তো, আজকের এই অন্তরীকরণের বেসিকটা বোঝার জন্য সরল রেখা অধ্যায়ের ঢাল এই টপিকটা পড়া থাকা লাগবে। তোমরা বলো তো, সরল রেখা 3.5 বা 3 এর ঢাল টপিকটা পড়ছো? ওটা 9-10-এও ছিল। সরল রেখার ঢাল কি জিনিস মনে আছে? এক একক ভুজের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন হয় ওটাই হচ্ছে ওই সরল রেখার ঢাল। এটা জানো তোমরা? না জানলেও কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করবো একদম একদম পুরাটা ডিটেল বুঝাই দেওয়ার জন্য। তবে সরল রেখার ঢাল ওই টপিকটা যদি সরল রেখা অধ্যায়ে পড়ে থাকো বা সরল রেখা অধ্যায়টা যারা কমপ্লিট করছো তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে। ঠিক আছে? ওকে, চলো শুরু করি। অন্তরীকরণের ধারণা, অন্তরীকরণ যোগজীকরণ দুইটাকে একসাথে বলে ক্যালকুলাস। আমি যদি একদম খুব সহজ বাংলায় বলি, অন্তরীকরণ মানে হচ্ছে ভাঙা, কোন একটা বড় জিনিসকে ভেঙে টুকরা টুকরা ছোট ছোট অংশ করা, এটাকে বলে অন্তরীকরণ। আর যোগজীকরণ হচ্ছে উল্টা, ছোট ছোট টুকরাগুলোকে আবার একসাথে করে বড় জিনিসটা ফেরত আনা। বুঝছো? ধরো তোমার কাছে একটা তরমুজ আছে, ওই তরমুজটা কুচি কুচি করে কেটে কেটে ছোট ছোট পিস করা, এটাকে ধরো অন্তরীকরণ। আর ওই ছোট ছোট পিসগুলোকে আবার একসাথে সংযুক্ত করে আবার তরমুজটাকে ফেরত আনা, এটাকে বলে যোগজীকরণ। তো এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় একদম সহজ সংজ্ঞা। তোমাকে যে কেউ জিজ্ঞেস করে অন্তরীকরণ মানে কি, তুমি বলতে পারো ভাঙা। অন্তরীকরণ মানে হচ্ছে বড় একটা জিনিসকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত করা। এখন চলো আমরা মেন জিনিসটা দেখি, তার আগে একটু বুঝতে হবে এই যে সরল রেখা। দেখো, ধরো এক অক্ষ y অক্ষ আগাইলাম। সরল রেখা অর্থাৎ যাদের পড়া আছে খুবই সহজ লাগবে বুঝতে। ধরো এটা মূল বিন্দু, এই যে একটা সরল রেখা, ধরো এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে বলো তো এই রেখার ঢাল কত? একটা সরল রেখা যেটা কিনা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তার ঢাল কত বলো তাড়াতাড়ি? এই কেউ বলে না? ঢাল কত? টেন থিটা, এটা তো সবাই জানো। ঢাল কত? টেন থিটা। কোন একটা সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টই হচ্ছে তার ঢাল। এখন খেয়াল করে ধর ঢাল জিনিসটা কি, ঢাল মানে কি ছিল? ধরো এই রেখার উপরস্থ একটা বিন্দু x1, y1 এবং আর একটা বিন্দু x2, y2, x2, y2। তাইলে এই দুইটা বিন্দুর মধ্যে
ভুজের পরিবর্তন কত, x1 মাইনাস x2 মাইনাস x1। আর কোটির পরিবর্তন কত একটু দেখো। ওয়েট, এখান থেকে আমি বলতে পারি, বলো যে এখান থেকে ঢাল, ভাইয়া একটা সরল রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল tan থিটা। আর যদি একটা রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ঢাল কেমনে বের করে মনে আছে? কোটিদ্বয়ের অন্তর ধরো y2 মাইনাস y1, নিচে ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। বা এটাকে এভাবে লেখা যায়, উপরে কোটির পরিবর্তন ডেল y, নিচে ভুজের পরিবর্তন ডেল x। বলো মনে আছে কার কার? যদি একটা রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাইলে ওই রেখার ঢাল উপরে কোটির পরিবর্তন ডেল y, নিচে ভুজের পরিবর্তন ডেল x। মনে আছে? তো আমি এখান থেকে দেখো, শোনো, একটা সরল রেখার ঢাল কিন্তু সব জায়গায় সমান। মানে এই পুরা রেখার উপরস্থ তুমি যে কোনো বিন্দুর ঢাল বের করো না কেন, সকল বিন্দুর ঢাল একই হবে, সেম। এবং এই যে ঢালের সংজ্ঞাটা তোমাদের মনে আছে সরল রেখা অধ্যায় যারা পড়ছো, যে কোনো রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মধ্যে এক একক ভুজের পরিবর্তনের ফলে কোটির মানের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ঢাল। বলো আমি তোমাকে একটু দেখাই। এই যে এখানে ভুজের পরিবর্তন হচ্ছে এখান থেকে এতটুকু, ধরো এটা হচ্ছে ডেল এক্স। এই দেখো, এই যে দুইটা বিন্দু, একটা বিন্দু x1, y1, একটা বিন্দু x2, y2। তো এই দুইটা বিন্দুর মধ্যে এই যে ভুজের পরিবর্তন মানে x অক্ষ বরাবর পরিবর্তন কত, ডেল এক্স। আর y অক্ষ বরাবর পরিবর্তন এই যে এটা হচ্ছে কোটির পরিবর্তন ডেল y। তো দেখো এখানে আমি বলতে পারি যে দেখো ডেল এক্স এতটুকু ভুজের পরিবর্তনের কারণে কোটির পরিবর্তন হয়েছে ডেল y। দেখো এই দুইটা বিন্দুর মধ্যে x অক্ষ বরাবর পরিবর্তন মানে ডেল এক্স ভুজের পরিবর্তনের কারণে কোটির মানের পরিবর্তন হচ্ছে ডেল y। তাহলে এক একক ভুজের পরিবর্তনের কারণে ঐকিক নিয়ম কোটির পরিবর্তন কত, ডেল y বাই ডেল এক্স। এই যে এটাই ঢাল। মনে আছে তোমাদের? একটু বলো। আমরা সরলরেখা অধ্যায়ে খুব ভালো মতো পড়ছিলাম যে এক একক ভুজের মানের পরিবর্তনের ফলে কোটির মানের যতটুকু পরিবর্তন হয় ডেল y বাই ডেল এক্স সেটাই হচ্ছে ওই রেখার ঢাল। আচ্ছা, এই জিনিসটা আমরা জানি। এখন এখান থেকে কি আমরা এই জিনিসটা বলতে পারি যে একটা রেখার উপরস্থ সকল বিন্দু ঢাল সেম? তুমি এখানে এই রেখার উপরস্থ এই রেখাটা যত লম্বাই হোক না কেন, তুমি যে কোনো বিন্দুতে ঢাল বাইর করো না কেন তার মান সমান হবে। অর্থাৎ ঢালের মান সমান মানে কি, এই রেখার উপরস্থ তুমি যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ভুজের পরিবর্তন যদি এক একক করো তাহলে কোটির পরিবর্তন যেটা হবে সেটা সকল জায়গায় সেম হবে। এই জিনিসটা কে কে জানো বলো? ঢাল মানে তো এক একক ভুজের পরিবর্তনের কারণে কোটির মানের যে পরিবর্তন হয় সেটা। তো একটা রেখার সকল বিন্দুর ঢাল সমান মানে তুমি এই রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি এক একক ভুজের পরিবর্তন নেও তাহলে কোটির পরিবর্তন অলওয়েজ সমান হবে, সবগুলো জায়গায় যে কোনো জায়গায় সমান হবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমি যদি তোমাকে বলি ওয়েট, হ্যাঁ এইবার দেখো, আমি যদি তোমাকে বলি যে এই যে একটা রেখা, বলো এই রেখাটা কি সরল রেখা? এই রেখাটা কি সরল রেখা? এখন আমাকে বলো, এই রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর নিয়ে তুমি যদি ওই আগের মতো ঢাল বের করো সেম হবে? বা তুমি জাস্ট এইভাবে চিন্তা করো যে ভাইয়া একটা সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুতে তুমি যদি ঢাল বের করো ঢালের মান কিন্তু সব জায়গায় সমান হবে। ধরো এই দুইটা বিন্দু নেও, অথবা সমান ভুজের পরিবর্তনের কারণে ধরো এখানে নিলা, ধরো যে এখানে সমান ভুজের পরিবর্তন সমান ধরো এক একক, তাহলে কোটির পরিবর্তন এখানে যতটুকু, ধরো ওয়েট যে এখানে ভুজের পরিবর্তন ধরো এই যে এতটুকু ডেল এক্স, এই ডেল এক্স এর মান যদি এক একক হয় তাহলে এখানে ডেল ওয়াই এর মান এই পুরা সরল রেখায় সেম হবে। ধরো তুমি এতটুকু ধরো এক একক, তাহলে এখানে ডেল ওয়াই যত হবে এখানে ডেল এক্স এক একক হলে এখানেও ডেল ওয়াই সেম হবে, সবগুলা পুরা সরল রেখা জুড়ে সমান হবে। বাট এইখানে একটা জিনিস চিন্তা করো তো, ওয়েট আমি তোমাকে বোঝাই। ওয়েট, ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ভুজের পরিবর্তন, ওয়েট ধরো এই যে এতটুকু ভুজের পরিবর্তন, ওয়েট দেখতে থাকো, চিত্র আঁকা লাগবে না, এটা খালি দেখো। ধরো ভুজের পরিবর্তন এতটুকু, এটা ধরলাম এক একক, ধরলাম এতটুকু এক একক, তাহলে কোটির পরিবর্তন এই যে এতটুকু, এই দেখো ধরো ভুজের পরিবর্তন এক, এই যে এখান থেকে এতটুকু ভুজের পরিবর্তন এক একক, তাহলে কোটির পরিবর্তন হচ্ছে যে এই অংশটা, এই অংশটুকু। ওকে ফাইন। এখন এখানে আরেকটু ধরো, এখানে এই বক্ররেখার উপরিস্থই আরেকটা এক একক, ধরো এই যে এখানেও ভুজের পরিবর্তন কিন্তু এক একক, সমান সমান নিলাম, মোটামুটি চোখের দেখায় সমান মনে হইলেই হবে। ধরো এখানে ভুজের পরিবর্তন নিলাম এক একক,
তাহলে এখানে কোটির পরিবর্তন এটা কি আগের মতো সেম আছে বলো তো, একটু বলো। যে এখানে এই দুটা বিন্দুর মধ্যে ধরো এই বক্ররেখার উপরস্থ, এই যে ধরো এটা পি বিন্দু আর কিউ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে ভুজের পরিবর্তন এক একক হইলে কোটির পরিবর্তন হয় এতটুকু, এটা খুবই অল্প দেখতে পাচ্ছ। আর এখানে ধরো একটা বিন্দু এ একটা বিন্দু বি, এই দুইটা বিন্দুর মধ্যেও ভুজের পরিবর্তন অর্থাৎ ডেল এক্স কে আমি এক একক ধরলাম, তাহলে এখানে কোটির পরিবর্তন কি আগেরটা সমান আছে বলো? দেখো এই যে এখানে ধরলাম ডেল ওয়াই, এখানে আর এখানে কি সমান আছে? দেখেই তো বোঝা যাচ্ছে সমান নয়। তার মানে আমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছি যে বক্ররেখার উপরস্থ এক এক বিন্দুর ঢাল বা এক এক বিন্দুতে এক্স এর পরিবর্তন সমান হইলে ওয়াই এর পরিবর্তন সমান না। কে কে বুঝতেছো? দেখো সরল রেখার উপরস্থ সকল বিন্দুতে ঢাল সমান, ঢাল শুধু ঢাল বললেই তো বোঝা যায় যে ঢাল মানেই হচ্ছে ভুজের পরিবর্তন, একক ভুজের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন সেটাই ঢাল। তো সরল রেখার উপরস্থ সকল বিন্দুতে, একটা সরল রেখার উপরস্থ সকল বিন্দুতে ঢালের মান সমান, মানে এইভাবে তুমি চিন্তা করতে পারো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন সমান, কিন্তু বক্ররেখায় সেটা সমান নয়। এখন আমাকে বলো, ধরো তুমি যদি বক্ররেখার উপরস্থ কোনো একটা বিন্দুতে ঢাল বাইর করতে চাও, তাহলে এটা কি সরল রেখার মতো এত ইজি হবে বলো? তুমি সরল রেখার উপরস্থ তোমাকে যদি দুইটা বিন্দু দিয়ে দেই, যারা সরল রেখা পড়ছো, একটা সরল রেখার ঢাল বের করার জন্য কিন্তু দুইটা বিন্দু স্থানাঙ্ক এনাফ। তোমাকে যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তুমি ওই রেখার ঢাল বের করে ফেলতে পারবা, তার মানে ওই রেখার উপরস্থ সকল বিন্দুর ঢাল সেম থাকবে। কিন্তু এইখানে যদি তোমাকে আমি শুধু পি এবং কিউ এর স্থানাঙ্ক দিয়ে দেই, অথবা এ এবং বি এর স্থানাঙ্ক দিয়ে দেই, দিয়ে বলি যে এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু ঢাল বের করো, তুমি পারবা? এই পসিবল এইভাবে? শুধু ডেল ওয়াই বাই ডেল এক্স এভাবে পসিবল বলো? এই পসিবল না। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের লাইফে আমরা যত ফাংশন দেখি কোনোটাই কি আসলে সরল রেখার মতো হয়? আমাদের লাইফটা কি সরল রেখার মতো সরল? ধরো তোমাকে আমি বললাম 10 মিনিটে 2 কিলোমিটার দৌড়াও, তুমি কি সব জায়গায় একদম সমান গতিতে দৌড়াবা? তোমার গতিপথ কি সরল রৈখিক? মানে বেগের মান কি সব জায়গায় সমান? তুমি লাইফে যত কাজই করো না কেন সব জায়গায়, ধরো তুমি একটানা 8 ঘন্টা পড়লা, তো 8 ঘন্টা কি একদম তোমার পড়ার স্পিড সমান থাকবে? তুমি হইতে পারে প্রথম 30 মিনিট অনেক বেশি পড়ছো, তারপরে 30 মিনিট একটু কম, তারপরে আবার বেশি আবার কম, এরকম হয় না? তো আমাদের লাইফে আমরা যত কাজ করি কোনোটাই কি একদম সরল রেখার মতো সরল? এটা তুমি বেগ চিন্তা করো, সরণ হোক, বেগ হোক, ত্বরণ হোক, যা কিছু আছে কোনোটাই তো এত সরল রেখার মতো না যে তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিলাম তুমি আরামসে করে ফেললা। এটা তো এভারেজ ভেলোসিটি বা এভারেজ অ্যাক্সেলারেশন হয়ে যাবে। ধরো তোমাকে আমি বললাম যে তুমি 2 ঘন্টায়, ধরো টোটাল টি সময়ে, ধরো তুমি আচ্ছা তোমরা এগুলো তো পড়ছো যে বেগ মানে কি সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, মনে আছে? বেগ মানে সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তো আমি যদি তোমাকে বলি যে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাও, দৌড়াও বা হাঁটো, তাহলে এখানে টোটাল 1 ঘন্টায় তুমি যে 10 কিলোমিটার গেছো, এইটা কি আসলে এখানে কি বেগের মান সবসময় সমান ছিল বলো তো? বেগের মান কি সবসময় সমান ছিল? না, অবশ্যই কম বেশি হবে। তো এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, এটা কিন্তু যে কোনো বিন্দুর প্রকৃত বেগ না, এটা হচ্ছে গড় বেগ। এটা হচ্ছে যে তুমি পুরা ধরো যে 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছো বা 2 ঘন্টায় 10 কিলোমিটার গেছো, টোটালটার এভারেজ ভেলোসিটি আমরা এইভাবে বের করি। তারপরে ত্বরণ ধরো কি সূত্র কি, এ ইকুয়ালস টু, এটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, মানে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তো এইটাও কি, ধরো যে তোমাকে আমি বললাম যে পুরা অংশ ধরে তোমার টোটাল যে ত্বরণ, এটা কি কোন একটা বিন্দুর তাৎক্ষণিক ত্বরণ নাকি এভারেজ ত্বরণ? তোমাকে আমি মোট সময় বললাম, মোট বেগের পরিবর্তন বললাম, এগুলো কিন্তু কি এভারেজ ভেলোসিটি বা এভারেজ অ্যাক্সেলারেশন। আমরা এগুলা টোটাল গড় হিসেবে টোটাল বাইর করি, কারণ কোন একটা এক্সাক্ট পয়েন্টে কিন্তু সেম থাকে না। পুরা রাস্তায় দেখা যাবে যে এক এক পয়েন্টে বেগের মান এক এক রকম ছিল, কোথাও কম কোথাও বেশি, এক এক পয়েন্টে ত্বরণের মান কোথাও কম কোথাও বেশি ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন চিন্তা করো, দেখো যে এই যে আমরা এখানে বলতেছিলাম যে বক্ররেখায় কিন্তু প্রত্যেক বিন্দুর ঢাল বা পরিবর্তন, ঢাল মানেই তো পরিবর্তন, ঢাল মানেই তো ভাই দেখো এক্স এর সাপেক্ষে, ঢাল মানেই কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, তাই তো? ঢাল মানেই হচ্ছে ভুজের সাপেক্ষে কোটির পরিবর্তন। তাহলে এখানে সকল বিন্দুর পরিবর্তনের হার সমান না। তো এইবার আমরা এখান থেকে কি করতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট, খুব সুন্দর একটা ব্যাপার। তোমরা দেখো সরল রেখাতে
এটাও তো একটা বক্ররেখা। সরল রেখাতে আমরা যদি একটা পুরা সরল রেখার ঢাল বের করতে চাই, যে কোনো বিন্দুর ঢাল, কয়টা বিন্দুর স্থানাঙ্ক জানা লাগে বলো? কয়টা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকা লাগে? দুইটা, তাই তো? দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলেই একদম সুন্দর মতো বের করে ফেলা যায়। তো এখন আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে দেখি তো বক্ররেখার ঢালও বের করা যায় কিনা। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এবং ধরো যে এই যে বক্ররেখাটা ধরো y = f of x, এই বক্ররেখাটাকে ধরলাম একটা ফাংশন অফ x, y = ফাংশন অফ x। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ। তোমাদের চিত্র না আঁকলেও চলবে, খালি দেখো আগে, বোঝো। এখন আমাকে তোমরা বলো যে আমি যদি এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুইটা বিন্দু যোগ করে এখান থেকে ঢাল বের করি, তাহলে এটা কি এর পুরা অংশের গড় পরিবর্তন হবে না? একটু খেয়াল করে দেখো। ওয়েট, এইটা সবুজ না দিয়ে সাদা দিই, দেখা যাবে না। ওয়েট, ধরো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর আমি যদি ঢাল বের করি, তাহলে কি আমি বলতে পারবো যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পুরা অংশে ঢালের মান ওইটাই সেম থাকবে? বলো, সেম হবে না? কারণ এখানে ঢাল, এখানে 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 কিন্তু আলাদা আলাদা হবে। তখন ওইটা বলতে পারবো গড়, গড় পরিবর্তন, বুঝছো? এভারেজ হবে। মানে ঢাল মানে কি? ঢাল মানে তো আবার একটু লিখে রাখি, তাহলে জানো ∂y/∂x। তো আমি যদি এই দুইটা বিন্দুর মধ্যে ঢাল বাইর করি, তাইলে যেটা পাবো সেটা হবে x এর সাপেক্ষে y এর পরিবর্তন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, তবে সেটা হবে গড় পরিবর্তন, টোটাল এখান থেকে এই বিন্দুর গড়, এভারেজ। সেটা কিন্তু এই বিন্দুর এক্স্যাক্টলি কত, এই বিন্দুতে এক্স্যাক্টলি ঢাল কত, এই বিন্দুতে এক্স্যাক্টলি পরিবর্তন কত, সেটা কিন্তু বের হইল না। তো এই সমস্যাটা দূর করার বুদ্ধি কি দেখো। ধরলাম এখানে একটা বিন্দু x, y, x, y। এখন দেখো তো এখানে y সমান কি ধরছি আমরা? f of x না? তাহলে এই বিন্দুটাকে আমি x এর মাধ্যমে প্রকাশ করি, y এর জায়গায় আমরা f of x বসাইতে পারি না? বলো, তাহলে বিন্দুটাকে কি এভাবে ধরা যায় যে x, y, y এর জায়গায় বসাইলাম f of x? বলো, দেখো আমরা কিন্তু কোনো অন্যায় করি নাই। নর্মালি আমরা বিন্দুগুলাকে x, y ধরি, বাট এখানে তো আমি ফাংশনটাকে y = f of x ধরছি। তাহলে x, y, y এর জায়গায় f of x বসাইতে পারি? বলো, এইভাবে তো ধরে আমরা অভ্যস্ত না, বাট আমরা সবকিছুকে x এর সাপেক্ষে, x এর ফাংশন হিসেবে প্রকাশ করব, ঠিক আছে? এরপরে ধরো যে এই বিন্দুটার ভুজ থেকে এই বিন্দুটার ভুজ, মানে x অক্ষ বরাবর পার্থক্য হচ্ছে ছোট হাতের h, ধরলাম এতটুকু ছোট হাতের h। তাইলে বলো তো এই বিন্দুর ভুজ কত হবে? এটা কিন্তু মূল বিন্দু। বলো, আমরা এখানে একটা বিন্দু ধরলাম x, y, y এর জায়গায় বসাইছি f of x। তাহলে এই বিন্দুর ভুজ যদি হয় x এবং এতটুকু যদি হয় h, তাহলে এই বিন্দুর ভুজ হবে x + h। কে কে বুঝছো একটু বলো তো? ভুজ, ভুজের মান কত বাড়বে? এই বিন্দুর ভুজ যদি x হয়, সেখান থেকে এটা কতটুকু বাড়লো? h পরিমাণ বাড়লো, x + h। তাহলে এখানে এখানে কত হবে দেখো? f of x এর জায়গায় x + h। বলো এই জিনিসটা কে কে বুঝছো? খুব সহজ ব্যাপার, একটু খেয়াল করে দেখো। আমরা সবগুলা বিন্দুকে x এর মাধ্যমে প্রকাশ করতেছি। দেখো, যেহেতু আমরা y = f of x একটা ফাংশন নিছি, তাহলে এই বিন্দুটার ভুজ যদি x হয়, আমি তো ধরেই নিছি যে এইটার ভুজ x, x এর চাইতে কতটুকু বেশি? দেখো h পরিমাণ, এখান থেকে এতটুকু আমরা h ধরছি, তাহলে এটা হবে x + h। তাহলে এটার কোটি কত হবে? x এর জায়গায় বসবে x + h, ঠিক আছে? এখন আমাকে তোমরা বলো যে এই দুইটা বিন্দুর মধ্যে ঢাল কত? বলো, ঢাল মানে কি? ∂y/∂x বাইর করো। ∂y কোটির বিয়োগফল, কোটির পরিবর্তন f of x + h মাইনাস এখানে কোটি f of x, নিচে ভুজের পরিবর্তন, এখানে x + h, এখানে -x। এই দেখো, তাহলে এখান থেকে ঢাল কত আসতেছে? দেখো, ঢাল নিচে x কাটা আসতেছে h, আর উপরে f of x + h মাইনাস f of x। বলো তো এতটুকু বুঝছো কিনা? কঠিন কিছুই না কিন্তু, তুমি এই জিনিসগুলোকে কঠিন ভাইবই না, খুবই সহজ সুন্দর ব্যাপার স্যাপার। আমরা একদম সরল রেখার ঢালের কনসেপ্ট ইউজ করতেছি, ঢালের কনসেপ্ট ইউজ করতেছি। দেখো শোনো, ∂y হচ্ছে কোটির পরিবর্তন, ∂x হচ্ছে ভুজের পরিবর্তন, এটাই তো ঢাল। আমরা জাস্ট পরিবর্তনগুলো লিখছি। এখন দেখো তো ভাই, তোমাকে যদি আমি বলি যে এই বিন্দুটাতে ঢাল কত,
বা এক্স্যাক্টলি এখানে যে কোনো একটা বিন্দুর ঢালের মান মানেই তো, ঢাল মানেই হচ্ছে কিন্তু পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। আমরা পরিবর্তন বের করতে চাই যে এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানের পরিবর্তন কত, এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানের পরিবর্তন এই বিন্দুতে কত। এইটা কি এইটা দ্বারা এক্স্যাক্টলি জানা যাচ্ছে বলো? এই দুইটা বিন্দু থেকে আমরা যে ঢাল বের করছি এটা দিয়ে কিন্তু এক্স্যাক্টলি এই বিন্দু ঢাল কত বা এই বিন্দু ঢাল কত বা এই বিন্দু ঢাল কত এটা কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে পুরা অংশের, যে এখান থেকে এই পর্যন্ত এই পুরা অংশে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হচ্ছে এত। তো এটা তো আমার হইলো না, এটা দিয়ে তো আমি এক্স্যাক্টলি তার কোনো বিন্দুতে ঢাল বের করতে পারলাম না। তাহলে এবার কি করব দেখো, এইবার কি করব দেখো, এই যে আমরা দুইটা বিন্দু নিছি, ধরো একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে, আমি কি চাইলে এই বিন্দুটাকে এখানে নিতে পারি না? যে কোনো জায়গায় তো নিতে পারি, পারি কি না বলো? যে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে, আমি এই বিন্দুটাকে একটু কাছে নিয়ে আসলাম, আরেকটু কাছে নিয়ে আসলাম, আরেকটু কাছে, হইতে পারে না? তখন ধরো যে রেখাটা হবে এরকম এরকম, এখানে আরেকটু কাছে, ধরো আরেকটু কাছে, আমি কাছে আনতেই থাকলাম, কাছে আনতে থাকলাম, কাছে নিয়ে আসতে 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 তুমি যদি এই দুইটা বিন্দু একদম কাছে নিয়ে আসতে একটার উপর আরেকটা একদম, ধরো যে কাছে নিয়ে আসতে আসতে এরকম হয়ে গেছে যে দুইটা একেবারেই মিলে গেছে, তখন যদি ওই দুইটা বিন্দু তুমি যোগ করো, আসলে তখন ওই দুইটা বিন্দু কি হয়ে যাবে, একদম লেগে যাবে। তখন ওই দুইটা বিন্দু তুমি যদি যোগ করো তাহলে এখানে কি হয়ে যাবে, এই যে তখন এই দুইটা বিন্দু যোগ করলে এই রেখাটা কি তখন আসলে আর ছেদক থাকবে? দেখো ভালো মতো বুঝো, এই রেখাটা কিন্তু এই বক্ররেখাটাকে ছেদ করছে। বাট যখন তুমি দুইটা বিন্দু ক্লোজ আনতে থাকবে, যে আমি দেখতেই পাচ্ছি যে ভাই আমি যদি দুইটা বিন্দু অনেক দূরে দূরে নেই তাহলে এটা টোটাল পরিবর্তনটা আসবে গড় পরিবর্তন, এভারেজ পরিবর্তন, কোন একটা বিন্দুর এক্সাক্ট তাৎক্ষণিক পরিবর্তন আসবে না। তো এই জন্য আমি কি করলাম, যে একটা বিন্দুকে ধরো এখানে রাখলাম আর একটাকে কাছে আনতে থাকলাম, আনতে 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 একদম একটার উপর আরেকটা মিলে গেল। ধরো যে তখন ওয়েট, শোনো একটু ভালো মতো শোনো, যখন এই দুইটা বিন্দু একদম কাছাকাছি এসে থাকবে, একটা আরেকটার উপর একদম সমাপতিত হবে, তখন এইচ এর মান কত হবে বলো তো? এইচ এর মান কত হবে? শূন্যের কাছাকাছি না? এক্সাক্ট শূন্য না, এই কেউ এক্সাক্ট শূন্য বলো না, এখানে বিন্দু কিন্তু দুইটাই, শোনো বিন্দু কিন্তু দুইটাই আছে বাট খুব কাছাকাছি। এবার বলো কত? বিন্দু কিন্তু দুইটাই আছে, বিন্দু একটা না, একটা বিন্দু দিয়ে তো ঢাল বের করা যাবে না, বিন্দু তো দুইটা লাগবে। তবে আমরা কি করলাম, বিন্দু দুইটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি মানে কি, তখন এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। এই যে এইচ টেন্স টু জিরো মানে এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি কিন্তু শূন্য না। তখন যদি শূন্যের খুব কাছাকাছি হয় তখন এই দুইটা বিন্দু যোগ করলে আসলে এটা কি হবে, স্পর্শক কি হবে, কি হবে, এই বক্ররেখার স্পর্শক। শোনো দুইটা বিন্দু খুবই কাছাকাছি মানে তুমি যদি যোগ করো মানে খুবই কাছাকাছি, তুমি ধরে নেও এক বিন্দুই হয়ে যাবে। তখন তুমি যদি ওই বিন্দুতে একটা সরল রেখা আঁকাও এই বক্ররেখার উপর, সেটা কিন্তু এই বক্ররেখাকে কি করবে, স্পর্শ করবে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, তো এইবার এই যে স্পর্শ করবে এখানে, তখন এইচ টেন্স টু কি হয়ে যাবে, জিরো। তো এই যখন এইচ টেন্স টু জিরো হয়ে যাবে তখন এটার মান আমরা কেমনে বের করবো একটু দেখো। যখন এইচ টেন্স টু জিরো হয়ে যাবে তখন এটার মানটা কেমনে বের করবো, আমি এখানে লিখি দেখো, এই যে এই মানটা কেমনে বের করবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এইভাবে না, তখন তো লিমিট দিয়ে করতে হবে। বলো আমি তো লিমিট পড়ে আসছি, দেখো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। খেয়াল করে দেখো এই যে ভ্যালুটা, যখন এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি তখন এই ভ্যালুটা বাইর করবো আমরা, সামনে লিমিট বসাই দিব যে লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর যেটা আছে এটাই বসে যাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে এইচ এর পরিবর্তনটা কি একদম শূন্যের কাছাকাছি না? যখন পরিবর্তনটা শূন্যের খুব কাছাকাছি তখন এই যে ডেল ওয়াই ডেল এক্স এগুলোকে তখন দেখো, যখন এই দেখো এখানে কিন্তু ডেল এক্স, এই এইচ মানে কি আমাকে আগে তোমরা বলো, এখানে এইচ মানে কি ছিল, এইচ মানে কি ডেল এক্স না? দেখো এইচ মানে কি ভুজের পরিবর্তন না, বলো এই এইচটা কি, এইচটা কোত্থেকে আসছিল, এইচটা ছিল ডেল এক্স এর মানে এক্স এর পরিবর্তন। তো ভাই এক্স এর পরিবর্তনের মান যদি শূন্যের কাছাকাছি হয়, যে ডেল এক্স টেন্স টু জিরো, তখন এই ডেল এক্স কে লেখা হয় ডিএক্স এবং ডেল ওয়াই কে লেখা হয় ডিওয়াই। এটা মানে হচ্ছে যে পরিবর্তনটা যদি খুবই অল্প হয়, ধরো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স দ্বারা কি লিখি, ডেল ওয়াই বুঝাইতেছে যে কোটির পরিবর্তন, তবে ভ্যালুটা একটু বড়, ধরো পরিবর্তনটা একটু মোটামুটি বড়,
ডেল এক্স সেম। বড় পরিবর্তনের ক্ষেত্রে ধরো যে বিয়োগফলটা মোটামুটি ভালোই, যে একটু মোটামুটি একটা বড় সংখ্যা, তখন এগুলোকে লিখে ডেল ওয়াই ডেল এক্স। যখন পরিবর্তনটা খুবই ছোট, ধরো এই যে শূন্যের খুব কাছাকাছি ভাই, ডেল এক্স টেন্স টু জিরো মানে শূন্যের খুবই কাছাকাছি, তো এগুলো অনেক ছোট। তো ডেল এক্স যদি শূন্যের খুব কাছাকাছি হয় তখন ডেল এক্স কে লেখা হয় ডিএক্স এবং ডেল ওয়াই কে লেখা হয় ডিওয়াই। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে ডেল ওয়াই এর জায়গায় লিখবো ডিওয়াই, ডিওয়াই ডেল এক্স এর জায়গায় লিখবো ডিএক্স। এই যে এইটাই হচ্ছে অন্তরীকরণের ডি ডিএক্স অফ ওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স, যেটাই বলো না কেন। এবং সেটা কি, এটা হচ্ছে ঢাল। কোন বিন্দুর ঢাল খেয়াল করে দেখো, এটা এক্স্যাক্টলি এই বিন্দুর ঢাল না, ভালো মতো বুঝছো। এই যে আমরা যখন এইচ টেন্ডস টু জিরো বসাইছি তখন দুইটা বিন্দু খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি হইতে হইতে কি ধরো যে একই বিন্দু হয়ে গেছে। তাইলে এই যে এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো দেখো, এই সূত্রের মাধ্যমে আমরা কোনো বক্ররেখার কোনো স্পেসিফিক বিন্দুতে ঢাল বের করতে পারবো না। কে কে বুঝছো যেই সমস্যাটা ছিল যে সরল রেখায় ঢাল বের করলে পুরা সরল রেখার যে কোনো বিন্দু ঢাল আমরা জানি, কিন্তু বক্ররেখায় কিন্তু এটা পসিবল না। বক্ররেখায় তুমি ধরো যে এইভাবে কোটির মানের পরিবর্তন ডিভাইড বাই ভুজের মানের পরিবর্তন দিয়ে তুমি ঢাল বের করে ফেলতে পারবে না, কারণ বক্ররেখায় এক এক বিন্দু ঢাল এক এক রকম, এক এক বিন্দুতে এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার এক এক রকম। তখন কিভাবে বের করতে হবে ঢাল, ধরো এই যে তুমি এই বিন্দু ঢাল বের করবা, এই যে এই লিমিটের সূত্র ইউজ করে তোমাকে এইভাবে করতে হবে যে আমরা এখানে বিন্দু চিন্তা করবো দুইটাই, তবে দুইটা বিন্দু খুবই কাছাকাছি, মানে কি এইচ টেন্ডস টু জিরো মানে ভুজের পরিবর্তন শূন্যের খুব কাছাকাছি। তখন দেখো ভুজের পরিবর্তন শূন্যের খুব কাছাকাছি হইলে কোটির মানের যে পরিবর্তনটা আসবে সেটাই এক্স্যাক্টলি ওই বিন্দুর ঢাল। এখন আমাকে তোমরা বলো, এই বিন্দুতে আমরা যে ঢালটা বের করছি এটা কি এই স্পর্শকের ঢাল না? বলো একটু দেখো, আমরা যখন এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু নিছিলাম তখন যে ঢালটা পাইছিলাম এটা ছিল এই যে এই ছেদক রেখাটার ঢাল, এই রেখাটা হচ্ছে ছেদক রেখা। আর এখানে যে ঢালটা পাইছি এটা কি এই যে স্পর্শক রেখাটাই দেখো, এই স্পর্শক রেখার ঢাল। তার মানে এই জিনিসটা কে কে বুঝতে পারছো যে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বের করা মানে ওই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকাবা, সেই স্পর্শকের যে ঢাল, এই দেখো এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এইটাকে তুমি যদি থিটা ধরো তাহলে এটা সমান লেখা যায় এই টেন থিটা। এইবার বলো কে কে বুঝছো? তার মানে আমরা বক্ররেখার ঢাল বের করছি সরল রেখার মাধ্যমেই। বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল সরল রেখার মাধ্যমেই বের করা যায়। কিভাবে? তোমাকে যখন বলবে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বের করো, তুমি ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকাবা, সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার টেনজেন্টই তো ঢাল, বুঝছো? তো সেটা পরীক্ষার হলে তো তুমি এখন পরীক্ষার হলে তো ধরো আর গ্রাফ আগাই দিবে না যে তুমি গ্রাফ থেকে এইভাবে কলম দিয়ে ধরো তুমি একদম স্পর্শক আঁকাইলা, তারপরে থিটা বাইর করলা, তারপরে এইগুলা তো প্রশ্নে বলা থাকবে না। তখন করা লাগবে কিভাবে? এই যে এইভাবে প্রশ্নে তোমাকে ফাংশনটা দিয়ে দিবে, প্রশ্নে তো আর চিত্র দিয়ে দিবে না যে তুমি স্পর্শক একে সেখান থেকে ঢাল বের করে ফেলবা। তখন এই যে এই সূত্র দিয়ে করতে হবে। এখানে ডি ওয়াই বাই ডিএক্স, এই দেখো এইটাকে বলে, এই দেখো ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে পড়ার সময় ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স এইভাবে পড়ে না, এটাকে পড়া হয় এভাবে ডি ডি এক্স অফ ওয়াই। দেখো এটাই হচ্ছে অন্তরীকরণের অপারেটর। এটাকে পড়ার সময় শোনো, তুমি এটাকে চাইলে ডি ওয়াই বাই ডিএক্স বলতে পারো, কারণ এখানে খেয়াল করে দেখো এটা কি আসলে কি, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। বাট বলার সময় তুমি যখন পড়বা, যখন মুখে বলবা তখন এটাকে ডি ওয়াই বাই ডিএক্স বলবা না, এটাকে বলা হয় এভাবে ডি ডি এক্স অফ ওয়াই। ডি ডি এক্স অফ ওয়াই এটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটাকেই বলে অন্তরীকরণ। দেখো এই যে ওয়াই এর এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এই কোন একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তন বাইর করা খুবই ক্ষুদ্র অংশের জন্য এটাকে বলে অন্তরীকরণ করা। বুঝছো কথা? শোনো, খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য ধরো যে এই যে এই ডিএক্সটা খুবই ক্ষুদ্র, এই যে দেখো এই যে ডিএক্স, এটা কখন আসছিল, কখন এটাকে ডিএক্স লিখছিলাম, দেখো কখন এটাকে ডিএক্স লিখছিলাম যখন ডেল এক্স মানে ভুজের পরিবর্তনটা একেবারে খুবই ক্ষুদ্র। তোমাদেরকে শুরুতেই বলছিলাম, মনে আছে? শুরুতেই বলছিলাম যে অন্তরীকরণ মানে হচ্ছে বড় একটা জিনিসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা। তো এখানেও ধরো ডেল এক্স হচ্ছে খুবই বড় একটা মান, ধরো
সেটাকে যখন আমরা একদম শূন্যের কাছাকাছি নিয়ে কাজ করব, তখন সেটা কি হয়ে যাবে দেখো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার, এবং এটা কি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, তখনই এটাকে বলা হয়, এটাকে আমরা বলি এই যে এই অপারেটরটা, এই ডি ডি এক্স অফ ওয়াই, এই জিনিসটাকে বলা হয় যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করা হচ্ছে। পরিবর্তনের হার দেখো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করতেছে, তাই না? ওয়াই এর পরিবর্তনের হার, এটাকে বলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার, মানে এক্স এর অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। কথা বুঝছো? বলো এখন, বলো অন্তরীকরণের বেসিকটা কে কে বুঝছো? আমার কথা শোনো। শুরুতেই বলি, আমাদের জীবন কি নয়, সরল রৈখিক নয়। আমরা যদি আমাদের জীবনে যে কোনো কাজ পর্যালোচনা করি, সেটা পড়ালেখা হোক, যে কোনো কাজ সম্পাদন করা হোক, সেটা তোমরা ফিজিক্সে সরণ, বেগ, ত্বরণ সবকিছু নিয়েই পড়ছো। আমরা যা কিছুই করি সব কিছুই কিন্তু বক্ররেখার মতো লাইফে। তো তুমি যদি বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল, ঢাল মানে কি, পরিবর্তনের হার, যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এক্স মানে ভুজ, এক একক ভুজের পরিবর্তনের জন্য ওয়াই এর মানের বা কোটির মানের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ঢাল। তো তুমি যদি বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, ওইখানে ওই বিন্দুতেই ডেল এক্স খুবই ছোট ধরে তুমি যদি এই যে লিমিট এইভাবে, উপরে কোটির পরিবর্তন, নিচে ভুজের পরিবর্তন, এবং ভুজের পরিবর্তনটা শূন্যের খুব কাছাকাছি ধরে ওই বিন্দুর ঢাল বের করো, সেটাই হবে এক্স্যাক্টলি ওই বিন্দুর ঢাল, এবং সেটা হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক রেখার ঢাল। এখন দেখো, এখান থেকে কি আমি আরেকটা জিনিস বলতে পারি? এখন দেখো, তুমি এখান থেকে মনে রাখবা কি, ওয়েট, দেখো ডিডি এক্স অফ ওয়াই, আগে লিখি। ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, একটা ফাংশন। দাঁড়াও, গরম লাগিয়ে গেছে, এসিটা সাইডে নেই। হ্যাঁ, ওকে, দেখো ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, তাহলে এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে এইচ মানে হচ্ছে ভুজের পরিবর্তন, উপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এই যে দেখো, এই যে এই সূত্রটা লিখছি, এই যে এই সূত্রটা, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এইচ এর মান শূন্যের খুবই কাছাকাছি। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমরা এটাও লিখতে পারি, ডিডি এক্স অফ ওয়াই মানে কি, ওয়াই মানে তো এফ অফ এক্স, ফাংশনটা বসাই দিলাম, মানে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স, এই ফাংশনের পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর পরিবর্তন, লিমিট তুমি উপরের লাইন বা এটা যেটা একটা লিখলেই হলো, সরি এক্স কেন, এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। ওকে, এটা হচ্ছে অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। এটাকে বলে অন্তরীকরণ একদম মূল নিয়ম, মানে এটাই অন্তরীকরণের মেইন নিয়ম, যে আমরা অন্তরীকরণ যে কোনো কিছু করব, সেটা একদম বেসিকের বেসিক বা মেইনের যে মেইন, এটাকে বলে, লিখো, এটাকে বলে অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। মানে অন্তরীকরণের যতগুলা সূত্র আছে, সকল সূত্র এই মূল নিয়ম বা এই নিয়মের মাধ্যমেই প্রুফ করা হয়। লিখো, এটাকে বলে অন্তরীকরণের মূল নিয়ম। যে কোনো ফাংশনের তুমি যদি অন্তরীকরণের সূত্র বাইর করতে চাও, সেটা কিভাবে বাইর করতে হবে, এই নিয়ম থেকে। কথা বুঝছো? এটাকে বলে অন্তরীকরণের মূল নিয়ম। এখন এখানে অন্তরীকরণ করার পরে যে অ্যান্সারগুলো আসবে, তাদের অনেকগুলো নাম আছে, একটু লিখে দিই, ওয়েট। ধরো এই যে ডিডি এক্স অফ ওয়াই, এটা মানে কি, এটা পড়বো কেমনে, আবার লিখো, পড়ার সময় এভাবে বলো, ডি ডি এক্স অফ ওয়াই, ডি এক্স অফ ওয়াই, এখানে ডি মানে ডিফারেন্সিয়েশন। দেখো এই যে ডি, এটাকে পড়ার সময় বলবা এভাবে, ডি ডি এক্স অফ ওয়াই, ডি মানে ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ, ডি এক্স অফ ওয়াই মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। দেখো এটাকে বলবো ডি ডি এক্স অফ ওয়াই মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এই দেখো, এই যে ডিএক্স, এই ডিএক্স মিন করতেছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, কার অন্তরীকরণ হবে, ওয়াই এর, আর এই ডি মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে এভাবে বলা হয় যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার মানে ওয়াই এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের যে হার, এটাকে কি বলে, ওয়াই এর অন্তরীকরণ। বা
এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ বা অন্তরজ একই কথা, অথবা অন্তরক সহগ নির্ণয় একই কথা, কিন্তু অন্তরক সহগ নির্ণয় অনেকগুলো নামে ডাকে। তোমাকে পরীক্ষায় বলতে পারে, দেখো তোমাকে বলতে পারে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করো, তার মানে তুমি বের করবা ডিডি এক্স অফ ওয়াই। অথবা বলতে পারে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ নির্ণয় করো, কথা একই। অন্তরীকরণ করার পরে যে অ্যান্সারটা আসে তাকে অন্তরজ বলে বা অন্তরক সহগ বলে, কথা একই, বুঝছো? তোমাকে প্রশ্ন যদি বলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, তার মানে এই জিনিসটা বের করতে হবে, বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বাইর করো, কথা একই, বা অন্তরক সহগ বাইর করো, কথা একই। ওকে ফাইন। এখন যারা সরল রেখা পড়ছো তোমরা এখান থেকে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারছো যে বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে, বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে ঢাল মানে হচ্ছে, এটার অ্যাকচুয়াল মিনিং কি? ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এবং সেটা কেমন বের করতে হয়? এই যে এইভাবে। পরীক্ষায় তো আর তুমি চিত্র আঁকা বের করবে না, পরীক্ষায় দেওয়া থাকবে ফাংশন, তুমি যে এই সূত্রের মাধ্যমে বের করবা। কথা বুঝতে পেরেছো? বলো, শেষ। তো অন্তরীকরণটা আসলে কি? অন্তরীকরণ কি? অন্তরীকরণের সাপেক্ষে আমরা কি করতে পারি? একটা রাশির সাপেক্ষে আরেকটা রাশির পরিবর্তনের হার নির্ণয় করতে পারি, তাই না? আমাদের লাইফে আমরা যা কিছু করি সবকিছুই তো পরিবর্তন। আমরা কি, কারো লাইফে পজিটিভ পরিবর্তন হয়, কারো লাইফে নেগেটিভ পরিবর্তন, এবং আমরা পরিবর্তনটা কোন চলকের সাপেক্ষে বের করি বলো তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের লাইফে যত পরিবর্তন হয় সবকিছু কোন চলকের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে না? যে ও এক বছরে এত উন্নতি করছে, ও এক বছরে তার অনেক, ও লাস্ট 6 মাস অনেক বেশি পড়াশোনা করছে, ও এক বছরে অনেক টাকা কামাইছে, ও এক বছরে এই করছে সেই করছে। আমরা আমাদের লাইফে দেখবা যে যত পরিবর্তন হিসাব করি সবকিছু সময়ের সাপেক্ষে, তাই না? এই যে স্মরণ, স্মরণ, বেগ, ত্বরণ সবকিছু আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করি? সময়ের সাপেক্ষে, তাই তো? তার মানে আমরা যদি লাইফে কারো একটা, যে কোনো একটা সময়ে বা যে কোনো একটা মুহূর্তে সে ভালো করতেছে নাকি খারাপ করতেছে, এটা বাইর করবো কেমনে? সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করার পরে ভ্যালুটা যদি দেখি পজিটিভ, তাহলে সে উন্নতি করতেছে। যদি নেগেটিভ, তার কি হচ্ছে? অবনতি হচ্ছে। তারপরে উন্নতি হইলে সেটা কত, সেটা অন্যদের তুলনায় বেশি ভালো নাকি কম ভালো নাকি খারাপ, সবকিছু আমরা কি পরিবর্তনের সাপেক্ষে বের করি না? ধরো কেউ 1 মিনিটে 100 টাকা ইনকাম করলো, আর কেউ 10 মিনিটে 100 টাকা ইনকাম করলো, তা দুজনকে কি তুমি সমান ভালো বলবা? বলো। আমাদের লাইফে আমরা সবকিছু সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার দ্বারা চিন্তা করি। তুমি ভাবতে পারো যে ভাই অন্তরীকরণ মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার একদম ফিক্সড কোনো একটা বিন্দুতে বা কোনো একটা পয়েন্টে। তো এটার এত ইম্পর্টেন্স কি? এটার অনেক ইম্পর্টেন্স, কারণ আমরা লাইফে পজিটিভ নেগেটিভ যা কিছু চিন্তা করি, যা কিছু হিসাব নিকাশ করি, যদি তুমি এক্সাক্ট হিসাব বের করতে চাও যে ওই পয়েন্টে, ওই বিন্দুতে, ওই দিন, ওই মিনিটে, ওই সেকেন্ডে, ওই ন্যানো সেকেন্ডে তার পরিবর্তনের হার আমি বের করতে চাই, তুমি অন্তরীকরণের সাপেক্ষে ইজিলি বের করে ফেলতে পারবা, অন্য কোনো ভাবে কিন্তু পারবা না। বুঝতে পারছো? ওকে ঠিক আছে। তো চলো এখন আমরা ম্যাথে চলে যাব। এখন আগে এই সূত্রটা মুখস্থ করা, এই যে মূল নিয়মের সূত্রটা, এটা মুখস্থ হয়েছে, এটা একদম মুখস্থ টুটস্থ। যারা বুঝছো খুব ভালো, যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, আগে মুখস্থ করো, আগে মুখস্থ করো তাড়াতাড়ি। বুঝছো নাকি বুঝো নাই ওই আলাপ পরে, বুঝলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নাই, কারণ ম্যাথ করার জন্য আমাদের কিছু বুঝাই লাগে না। এই সূত্র মুখস্থ করে তুমি ম্যাথ করে চলে আসতে পারবা। যে মূল নিয়মের সূত্রটা কি? ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তাহলে মূল নিয়মটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, লিমিট এইচ টেন্ডস টু 0। এই দেখো ভুজের পরিবর্তনটাকে একদম শূন্যের কাছাকাছি ধরবো, ভুজের পরিবর্তনটা শূন্যের কাছাকাছি, নিচে এইচ, উপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। ওকে ঠিক আছে, আশা করি সুন্দর মতোই বুঝতে পেরেছো। তারপরে এখানে ওয়াই এর জায়গায় এফ অফ এক্স বসাই দিবা। দেখো এই যে ওখানে ওয়াই এর জায়গায় এফ অফ এক্স বসাই দিছি, ওয়াই এর জায়গায় এফ অফ এক্সটা বসাই দিছে, ঠিক আছে। ওকে ফাইন ফাইন ফাইন। এখন খেয়াল করে দেখো, ওয়েট, অন্যরা তোমার বন্ধুরা যারা অন্তরীকরণের বেসিক ধারণাটা বুঝে না, দেখবে যে তোমাদের ফ্রেন্ডরা অনেকেই ম্যাথ পারে কিন্তু এই যে এই জিনিসটা কোত্থেকে আসছে তারা জানে না, তো ওরা এটা ডিরেক্ট মুখস্থ করবে। আর তুমি কি চিন্তা করতে পারবা? ওরা এটা মুখস্থ করবে
আর তুমি কি এই জিনিসটা দেখার পরে তোমার মাথায় ঢুকবে যে এই জিনিসটা শুরুতে ছিল একটা বক্ররেখার উপরস্থ দুইটা বিন্দুতে, নিচেরটা ভুজের পরিবর্তন, উপরেরটা কোটির পরিবর্তন, কিন্তু বক্ররেখাতে যেহেতু এইভাবে অনেক দূরের দুইটা বিন্দু নিলে এক্স্যাক্টলি কোনো বিন্দুর পরিবর্তনের হার এক্স্যাক্টলি বের করা যায় না। এজন্য আমরা এই এজটাকে শূন্যের কাছাকাছি বানাইছিলাম। শূন্যের কাছাকাছি বানানোর পরে একটা বিন্দুতে এক্স্যাক্টলি আমরা ওই বিন্দুতে একটা স্পর্শক পাই, এবং সেই স্পর্শকের ঢালটাই হচ্ছে অন্তরীকরণের মাধ্যমে ওই বিন্দুতে, ওই বক্ররেখার ওই বিন্দুতে ঢাল বা পরিবর্তনের হার। বলো, তোমার বন্ধু হলে এটা মুখস্থ করবে, আর তুমি কি জানো যে এটা কোত্থেকে আসছে? এই বলো, তুমি কি দেখে বুঝতে পারবে যে এইচ ছিল ভুজের পরিবর্তন, উপরেটা ছিল কোটির পরিবর্তন, ভুজের পরিবর্তনটাকে আমরা একদম শূন্যের কাছাকাছি বানাই ফেলছি, তখন এই যে এই রেখাটা এখন আর ছেদক নাই, এটা স্পর্শক হয়ে গেছে। তো এই স্পর্শকের যে ঢাল সেটাই এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল। ঢাল মানেই তো পরিবর্তন, ঢাল মানেই ভুজের সাপেক্ষে কোটির পরিবর্তন। শেষ। ওকে, ঠিক আছে, এইবার চলো ম্যাথে চলে যায়। এই যে আমাদের অন্তরীকরণ শুরু হচ্ছে, রেডি? সবাই রেডি? বলো, অন্তরীকরণ অধ্যায়টা পরে অনেক মজা পাবা। যারা সিরিয়ালাইজ ক্লাস করতেছো, যারা সিরিয়ালাইজ ক্লাস করতেছো, শোনো, অন্তরীকরণ মানে কি বলো? যে কোনো একটা ফাংশন দিয়ে তোমাকে যদি বলে অন্তরীকরণ করো, তুমি কি করবা? তার পরিবর্তনের হার বের করবা, যে সে ভালো মানুষ নাকি মন্দ মানুষ। এই তোমাকে যদি ধরো যে সিআইডি তে নিয়োগ দেওয়া হয়, তোমাকে সিআইডি তে নিয়োগ দিয়ে বলা হইলো যে ওই লোকটা ভালো মানুষ নাকি খারাপ মানুষ আইডেন্টিফাই করো, তোমার হাতে সময় আছে 7 দিন, তুমি কি করবা? ওই 7 দিনে এসে যে কাজকর্ম করছে ওইগুলোকে অন্তরীকরণ করে দিবা। যে সে তার ধরো যে টাইমের রেসপেক্টে অথবা যার রেসপেক্টে তুমি বাইর করতে চাও যে সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তুমি কি করবা? তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট সে কি কি কাজ করতেছে, তার এই পরিবর্তনটার হার পজিটিভ নাকি নেগেটিভ, ভালো নাকি খারাপ, তুমি অন্তরীকরণ করতে করতে বাইর করে ফেলতে পারবা। পারবা না? আচ্ছা, এখন দেখো, তোমাকে বলছে মূল নিয়মে, মূল নিয়মটা তোমরা জানি, বলছে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো সাইন এক্স এর অন্তরজ মানে কি? সাইন এক্স এর পরিবর্তনের হার, তাই তো? এখন আমাকে বলো, এখানে কি কোনো চলক দিয়ে দিছে? এখানে কি বলা আছে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? অন্তরীকরণ তো ভাই আমরা এক্স এর সাপেক্ষে করতে পারি, ওয়াই এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে, যে কোনো চলকের সাপেক্ষে তো আমরা অন্তরীকরণ করতে পারি। এখন এখানে কি কোনো চলক বলা আছে, উল্লেখ করে দিছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো বা টি এর সাপেক্ষে? বলা নাই। তো যখন কোনো কিছু বলা থাকবে না, তখন প্রশ্নে যেই চলকটা থাকবে, দেখো প্রশ্নে এখানে চলক কি আছে? এক্স। প্রশ্নে চলক আছে এক্স, তার মানে তোমার বুঝে নিতে হবে তোমাকে অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর। এই যে প্রশ্নটা বুঝছো? তোমাকে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর পরিবর্তন বাইর করো, এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর পরিবর্তনের হার বাইর করতে বলছে। এখন আমরা অন্তরীকরণ করব কিভাবে? দেখো, যার অন্তরজ বের করতে বলবে, এই যে অন্তরজ নির্ণয় করো মানে কিন্তু অন্তরীকরণ করতে বলছে। আমরা ধরবো, লিখো ধরি, ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। এখন খেয়াল করে দেখো, মূল নিয়মের সূত্রটা মনে আছে? দেখো, এফ অফ এক্স দেওয়া আছে, আর কি দরকার? দাঁড়াও আমি আগে লিখে দিই, ওয়েট, মূল নিয়মের, দাঁড়াও আগেই তোমরা লিখো না, আগে আমি লিখে দিই। মূল নিয়মের সংজ্ঞানুসারে, মূল নিয়মের সংজ্ঞানুসারে, মূল নিয়মের সংজ্ঞানুসারে কি? দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0, ওয়েট এখানে লিখে আগে, অন্তরীকরণ করতে বলছে এই যে এই ফাংশনটা, ধরো এটা এফ অফ এক্স ধরলাম, ডিডি এক্স অফ এফ অফ এক্স, তুমি চাইলে ডিডি এক্স অফ ওয়াইও ধরতে পারো, তারপরে মান বসাইতে পারো, আমি একবারে বসাই দিই, ডিডি এক্স অফ এফ অফ এক্স। সূত্র কি? এটা আগেই মনে মনে জানা থাকবে, তাই না? লিমিট এইচ টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ। এই সূত্র আমাদের মনে মনে জানা। এখন তুমি খেয়াল করে দেখো, যার অন্তরজ বের করতে বলছে তাকে তুমি আগে এফ অফ এক্স ধরবা, আমরা এফ অফ এক্স ধরলাম, এরপরে কি লাগবে? এফ অফ এক্স প্লাস এইচ। সুতরাং বলো তো এফ অফ এক্স প্লাস এইচ সমান কি হবে? জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এরপরে তোমরা লিখবা, এরপরে লিখবা, এখন মূল নিয়মের সূত্রে বসায় দাও, শেষ। লিখো সুতরাং, লিখো এইবার লিখো, সুতরাং মূল নিয়মের সংজ্ঞানুসারে, এই যে বসায় দাও, ডিডি এক্স অফ, খেয়াল করে দেখো,
এফ অফ এক্স এর মান বসাও। এফ অফ এক্স কত? সাইন এক্স। এই যে দেখো আমরা এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করব। লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ, উপরে ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে সাইন এক্স প্লাস এইচ, মাইনাস ফাংশন অফ এক্স মানে সাইন এক্স। এখন বলো যারা অন্তরীকরণ পড়ে আসছো বাকিটা কি করে দেওয়া উচিত? এখন তো লিমিটের মেথ এটা ভাই, মূল নিয়মে অন্তরীকরণ, এটা তো লিমিটের মেথ। এই বলো বাকি এই যে এটুক বাম পক্ষ লিখলাম না, বাম পক্ষ লিখলাম না, এটা কি আমার করে দেওয়া উচিত? তোমরাই বলো। তোমরা যদি বলো যে এগুলো আমার করে দেওয়া উচিত তাহলে আমি করে দিব। আচ্ছা একটা, যেহেতু এটা প্রথম মেথ আমি করে দিচ্ছি। শোনো, এই যে এই পর্যন্ত করে ফেলছে, একটু বলো আমরা মূল নিয়মে, দেখো এই যে মূল নিয়মের সূত্র হচ্ছে এটা, আমরা মূল নিয়মের সূত্র বসানোর জন্য যার অন্তরীকরণ করতে হবে তাকে আমরা শুরুতেই কি ধরছি? এফ অফ এক্স ধরছি। এফ অফ এক্স ধরার পরে আমরা তো জানি যে মূল নিয়মে বসানোর জন্য এফ অফ এক্স লাগবে এবং আরেকটা ফাংশন লাগবে এফ অফ এক্স প্লাস এইচ, সেখান থেকে এখানে বসাইছি। এবার এটা ক্যালকুলেশন করেছি, এই যে এইটা ভাই, এটা দেখুন লিমিটের মেথ। তুমি মনে মনে চিন্তা করো যে এইটা লিমিটের মেথ। ধরো আমি তোমাকে বললাম যে এই লিমিটটা সলভ করো, অবশ্যই তোমার পারা উচিত। লিমিটের উপর ভাই এতগুলো ক্লাস নিছি, সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডি। বলো দেখো, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো আর করে দিব না কিন্তু। এই দেখো তুমি মনে মনে চিন্তা করো, এটা সাইন সি, এটাকে ধরো সি, এটাকে ধরো ডি। সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি? মাইনাস থাকলে কস দিয়ে শুরু, 2 cos সি প্লাস ডি বাই 2, যোগ করো 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন সাইন সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি, এর থেকে বিয়োগ করলে এক্স এক্স কাটা এইচ বাই 2। এইবার খেয়াল করে দেখো, এই যে 2, এই 2 কে নিচে নামাই দাও। এই 2 কে দেখো, আমি পরের লাইনে লিখি, এই 2 কে নিচে নামাই দাও। এই যে 2, এই 2 নিচে নেমে গেল এই যে এখানে। কারণ কি? নিচে কেন নামাইলাম বলো তো দেখি, নিচে কেন নামাইলাম? এই দেখো সাইন এইচ বাই 2, নিচে এইচ বাই 2। বলো এটা কোন সূত্র পড়ছে? ভাই উপরে আছে সাইন এইচ বাই 2, এই যে আলাদা করলাম, দেখো এই যে এটা উপরে আছে সাইন এস বাই 2, নিচে এইচ বাই 2, এটা 1 হয়ে যাবে। আর এখানে এইচ এর জায়গায় 0 বসাই দেবে। এটা তো অনির্ণয় ফরম্যাট না। দেখো ওয়েট ভাই, এটা মনে মনে হয়ে যাবে, এটা 1 তো লেখার দরকার নাই, 1 দিয়ে গুণ করার দরকার নাই। তুমি এখানে এইচ এর জায়গায় 0 বসাও, এই যে এইটার মান 0 বসাও, এটা বাদ। cos 2x বাই 2, 2 এ 2 এ কাটা, শুধু cos x। বলো কে কে বুঝছো? আর এই পুরোটা হবে 1 ভাই, 1 দিয়ে গুণ কইরা শুধু শুধু সময় নষ্ট, আর কোনো লাভ নাই। বলো কে কে বুঝছো? তার মানে x এর সাপেক্ষে sin x এর পরিবর্তনের যে হার সেটা হচ্ছে cos x। কে কে বুঝছো? তুমি যদি যে কোনো বিন্দুতে sin x এর উপরস্থ যে কোনো বিন্দুতে x এর সাপেক্ষে পরিবর্তন বের করতে চাও, তার মান হবে cos x এর সমান। কথা বুঝছো? অন্তরীকরণ মানেই হচ্ছে পরিবর্তনের হার বের করা। কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? x এর সাপেক্ষে। তাইলে x এর সাপেক্ষে sin x এর পরিবর্তনের হার কার সমান? cos x এর সমান। cos x এর সমান। কথা বুঝছো? কথা কি বুঝতেছো? x এর সাপেক্ষে sin x এর উপরস্থ যে কোনো বিন্দুতে, এইবার আমরা কিন্তু এই যে দেখো লিমিট দিয়ে করছি মানে এইবার এইটা কিন্তু যে কোনো বিন্দুর পরিবর্তনের হার হচ্ছে cos x। তুমি x এর মান বসাইলে পরিবর্তনটা পাবা। ধরো x এর মান দেওয়া আছে যে এত বিন্দুতে অন্তরজ বাইর করো, তখন x এর মান বসাই দিবা। এরকম ম্যাথ আমরা করব। ঢাল নির্ণয়ের ম্যাথ আমরা 9.67 অন্তরীকরণের প্রয়োগ ওখানে পড়বো। আপাতত খালি এতটুকু জানা থাকলেই চলবে যে x এর সাপেক্ষে sin x এর পরিবর্তনের হার কত? cos x, মানে এটাই হচ্ছে অন্তরজ। মূল নিয়মে sin x এর অন্তরজ কত? cos x। এইবার বলো এটা পারবা কে কে? sin ax। দেখো ওয়েট, sin ax, এখানে a একটা ধ্রুবক, প্রশ্নটা তোলো। এ এর মান যে কোনো কিছু হইতে পারে sin 2x, হইতে পারে sin 3x। ধরো পরীক্ষায় আমি তো তোমাকে মূল নিয়মে sin x এর অন্তরজ শিখাইলাম। ধরো পরীক্ষায় আসছে sin 2x, ধরো পরীক্ষায় আসছে sin 3x, হইতে পারে না? sin 4x 5x, যে কোনো একটা তো আসতে পারে। তো এই যে দেখো এখানে a হচ্ছে একটা ধ্রুবক। এইবার কেমনে করবা দেখো, আমি এটাও একটু করে দিচ্ছি। শুরুতে লিখবা ধরি, যার অন্তরজ বাইর করতে হবে সেটাকে ফাংশন অফ x ধরবা। সেটাকে কি ধরবা? ফাংশন অফ x। এরপরে কি বের করো? ফাংশন অফ x প্লাস h।
কারণ কি তুমি জানো যে মূল নিয়মের সূত্রে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ এটা লাগবে। তাহলে সাইন এ এক্স এর জায়গায় বসাও এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, একবার গুণ করে দাও এ এক্স প্লাস এইচ, এ এক্স প্লাস এইচ, একবারে এ দিয়ে গুণ করে দিছি। এইবার দেখো লিখো মূল নিয়মের সংজ্ঞানুসারে। ভাইয়া অন্তরীকরণের সবগুলা সূত্র কিন্তু এই মূল নিয়মে প্রমাণ করতে হয়। মূল নিয়মের সংজ্ঞানুসারে আমরা অন্তরীকরণ অধ্যায়ে যত সূত্র প্রমাণ করব, মানে যত সূত্র ইউজ করব, সবগুলার প্রমাণ এই যে এই মূল নিয়মে করতে হবে। দেখো ডিডি এক্স অফ, এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কিছু বলা নাই, মানে চলকের সাপেক্ষে। এখানে চলক আছে এক্স, প্রশ্নে যেই চলকটা থাকবে ফাংশনের মধ্যে সেই চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এফ অফ এক্স, এক্স এর সাপেক্ষে এই যে এফ অফ এক্স এর অন্তরজ বের করতে হবে। এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরজ, এটাকে আমরা এফ অফ এক্স ধরছি, বা অনেকে এটাকে ওয়াই ধরে। ধরো তুমি এটাকে ধরলো ওয়াই, তাহলে এখানে লিখবা ওয়াই, একই কথা। ঠিক আছে, দেখো এইবার দেখো লিমিট এইচ টেন্স টু 0, নিচে হবে এইচ, উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এবার মান বসাই দাও। সুতরাং মান বসে জাস্ট পরে লিমিটের ম্যাথ সলভ করো। এফ অফ এক্স সমান কি সাইন এ এক্স, এক্স এর সাপেক্ষে সাইন এ এক্স, এটার অন্তরজ বাইর করতে হবে। লিমিট এইচ টেন্স টু 0, নিচে দেখো এইচ, উপরে এটা হবে সাইন এ এক্স প্লাস এইচ, এ এক্স প্লাস এ এইচ মাইনাস এফ অফ এক্স মানে সাইন এ এক্স। একদম হুবহু সিমিলার মেথ। এবার তুমি মনে করো যে এটা লিমিটের মেথ, তুমি যখন মূল নিয়মের সংজ্ঞানুসারে এখানে মানটা বসাই দিবা। দেখো মূল নিয়মের সংজ্ঞানুসারে এই পর্যন্ত আসার পরে তুমি যখন মান বসাই দিবা, তারপর তো তুমি নিচে নিচে, এইবার তুমি মনে করো এটা কার মেথ, তুমি মনে মনে চিন্তা করো এটা লিমিটের মেথ। ভাই এটা এখন অন্তরীকরণ চিন্তা করারই দরকার নাই, তুমি এখন চিন্তা করো এটা লিমিটের মেথ। তো লিমিটের মেথ কেমনে সলভ করতে হয় এগুলো তোমরা শিখে আসছো। সেম সেম, এটাকে ধরো সি, সাইন সি মাইনাস এ এক্স কে ধরো ডি, সাইন সি মাইনাস সাইন ডি। ভেরি গুড, সবাই উত্তর বলে দিচ্ছ, ভেরি গুড। লিমিট এইচ টেন্স টু 0, দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, 2 cos সি প্লাস ডি বাই 2, যোগ করো 2 cos সি প্লাস ডি বাই 2, এখানে হবে এ এক্স এবং এ এক্স, যোগ করলে 2 এ এক্স প্লাস ডি, সি প্লাস ডি, এ এক্স এবং এ এক্স যোগ করলে 2 এ এক্স আর এ এইচ, ডিভাইড বাই 2, সাইন দিয়ে শেষ, সাইন সি মাইনাস ডি, বিয়োগ করলে এ এক্স কাটা থাকবে শুধু এ এইচ, ডিভাইড বাই 2। এইবার দেখো এই যে উপরে 2, এই 2 কে নিচে নামাই দিব। কেন? দেখো ভাইয়া, দেখো 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 দেখো, এখানে আছে এ এইচ বাই 2, তাহলে এখানেও এ এইচ বাই 2 বানাবো। উপরে 2 নিচে নামাই দিলাম, এখানে একটা এ দিয়ে গুণ করলাম। এখন বলো এ একটা ধ্রুবক, নিচে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য উপরেও গুণ করতে হবে না? বলো, দেখো এই যে এ এইচ বাই 2, নিচেও আমি এ এইচ বাই 2 বানাবো। লিমিট এইচ টেন্স টু 0, সাইন এইচ বাই এইচ, এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, 1 হবে। উপরেটা এ দিয়ে গুণ করতে হবে। তো এত ধ্রুবক, দেখো ভাই এই একই এতটা ধ্রুব সংখ্যা, দেখো আমরা এখানে অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে এ এত ধ্রুবক, এ সামনে চলে আসবে, এ ধ্রুবক এ সামনে নিয়ে আসলাম। এইবার দেখো ম্যাথ শেষ, এ যেমনি আছে এমনি থাকুক, এইটা হয়ে যাবে 1, এই এতটুকু হয়ে যাবে 1, আর এখানে তুমি এইচ এর লিমিট বসাই দাও। দেখো এই যে এখানে তুমি এইচ এর লিমিট বসাই দাও। তুমি যদি এইচ এর মান 0 বসাও, এটা 0 থাকবে, cos 2ax ডিভাইড বাই 2, 2a কাটা cos ax, তাহলে উত্তর হবে a cos ax। কে কে বুঝছো বলো? এখন আমাকে তোমরা বলবা যে এরকম ম্যাথ বইয়ে sin cos tan cot sec cosec সবগুলো আসছে, আমার কি আর বাকিগুলো করে দাও দরকার আছে? এই পর্যন্ত হুবহু সেম। একটু শোনো, এই যে ভাই মূল নিয়মের সংজ্ঞানুসারে এতটুকু হুবহু সেম। প্রশ্নে যদি cos দেয় তুমি এটাকে cos ধরবা, প্রশ্নে যদি tan দেয় tan ধরবা, এতটুকু পার্ট হুবহু সেম। আর এই অংশটা, এটা কি আজকে ক্লাসের পড়ানোর জিনিস? বলো বলো। একজন বলছে ভাই এখানে এইচ কেন আনছেন? শোনো ভাইয়া, তুমি যদি লিমিটের ক্লাসটা করে থাকো একটু শোনো। লিমিট, এই যে এই সূত্রটার কথা মনে আছে, লিমিট এক্স টেন্স টু 0,
সাইন এক্স বাই এক্স, সূত্র হচ্ছে 1। এখানে এক্স এর জায়গায় উপরে আছে AH/2, তাহলে নিচেও AH/2 আনতে হবে। তাহলে এই যে এটার পরিবর্তে 1 লিখতে পারো, যে এতটুকুর পরিবর্তে 1। খেয়াল করে দেখো একটু, তোমরা যারা লিমিট পড়ে আসছো এখন এইগুলা অত ব্যাখ্যা করে লেখার দরকার নাই, ডিরেক্ট লিখে দিলেই হয়ে যাবে। কি এখানে আছে সাইনের পরে AH/2, তাহলে নিচেও AH/2 আনতে হবে। উপরে 2 ছিল, নিচে নামাই দিছি। তো এখানে এ দ্বারা এক্সট্রা গুণ করছি, নিচে সমতা ঠিক রাখার জন্য সামনে উপরে গুণ করে দিছি। বুঝছো? ও আচ্ছা, এখানে কেমনে এইচ আসছে? এই যে সাইন সি মাইনাস সাইন ডি, দেখো এইটা থেকে এটা বিয়োগ করো, AX কাটা থাকবে AH। এই যে এখানে যোগ বিয়োগটা মনে মনে করে ফেলবা, যোগ বিয়োগটা মনে মনেই করে ফেলবা। বুঝছো? এইবার বুঝছো ভাই? এই লিমিটের ম্যাথ আমরা অলরেডি লিমিট ধরো 9.1 যে পরিমাণ ম্যাথ করছি, এগুলো এখন তুমি মনে মনেই করে ফেলতে পারবা। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, তোমাদের যেহেতু একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আরো কয়েকটা করে দিই। দেখো ওয়েট, আরো কয়েকটা করে দিই। এবার দেখো পরেরটা, এই যে cos x, দাঁড়াও ওইটা একদম বিস্তারিত লিখে করে দিই, টেনশন নাই। চলো, মূল নিয়মে cos x এর অন্তর হচ্ছে, লিখো ধরি লেট f of x সমান cos x। তাহলে f of x প্লাস h কি হবে? cos x প্লাস h। এইবার দেখো, লিখো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, আমি আর বাংলায় লিখলাম না, লিখবা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে ddx of f of x, x এর সাপেক্ষে f of x এর অন্তরীকরণ হবে লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে f of x প্লাস h মাইনাস f of x। এইবার দেখো, সুতরাং মান বসাও, ddx of f of x, আমরা cos x কে f of x ধরছি, দেখো নিচে h, ওই লিমিট তো লিখে নেই, লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে এটা হবে cos x প্লাস h, cos x প্লাস h মাইনাস f of x মানে হচ্ছে cos x। এইবার দেখো, এই যে এই পর্যন্ত করে ফেলার পরে যখনই তুমি মূল নিয়মে যে সূত্রটা, মূল নিয়মের সূত্রে যখন ভ্যালুগুলো বসায় দিবা, তারপর তো এটা লিমিটের ম্যাথ হয়ে গেছে। এখন তুমি খুব সহজেই লিমিটের মতো করে ফেলো। দেখো লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে দেখো এই যে cos, এটাকে মনে মনে ধরো c, x প্লাস h কে মনে মনে c ধরো, আর cos x কে মনে মনে d ধরো। cos c মাইনাস cos d সূত্র মনে আছে? cos c মাইনাস cos d, মাইনাস থাকলে সাইন দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ, 2 sin c প্লাস d/2, c প্লাস d/2 যোগ করলে 2x প্লাস h ডিভাইড বাই 2 ইন্টু সাইন, এই cos এর সূত্র কিন্তু d মাইনাস c/2, এই সূত্রটা মনে আছে কার কার? cos এর বিয়োগের সূত্র কিন্তু ব্যতিক্রম, cos এর বিয়োগের সূত্র কিন্তু ব্যতিক্রম সূত্র। 2 সাইন দিয়ে শুরু, c প্লাস d/2, সাইন দিয়ে শেষ, তবে লাস্টে হয় d মাইনাস c/2। একটু বলো তো এই সূত্রটা মনে আছে কিনা? সূত্র যদি উল্টাপাল্টা বসাও তাহলে কিন্তু সর্বনাশ। cos c মাইনাস cos d, লাস্টে সাইন দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ, তবে লাস্টে কিন্তু d মাইনাস c হয়। তো এখানে দেখো d মাইনাস c, খেয়াল করে দেখো, তুমি যদি x থেকে x প্লাস h বিয়োগ করো, x কাটা থাকবে মাইনাস h, কি আসবে? মাইনাস h/2 আসবে না? এই বিয়োগ করছি, দেখো এই দেখো d মাইনাস c, x থেকে x প্লাস h বিয়োগ করলে এইটা আসে। এখন আমি এটাকে কপি করে ডান পাশে নিয়ে বসাচ্ছি, দেখো এটা ক্যালকুলেশনটা কত সহজ হয়। এবার শুধু লিমিটের কনসেপ্ট দিয়ে ম্যাথ করে ফেলবো। এইবার দেখো, এখানে আছে সাইনের পরে মাইনাস h/2, তাহলে নিচেও কি আনতে হবে বলো? আমরা যদি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, এখানে মাইনাস h/2, নিচেও কি আনতে হবে বলো? এই বলো, মাইনাস h/2 লাগবে। তাহলে এই যে 2, এই 2 কে নিচে নামাই দিই, দেখো এই উপরের 2 কে নিচে নামাই দিলাম, আর এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম। তো সমতা ঠিক রাখার জন্য সামনেও একটা মাইনাস দিয়ে দিলাম, কোনো অসুবিধা আছে বলো? দেখো এই যে কে বুঝছো একটু বলো। দেখো
এই দেখো সাইনের পরে আছে -h/2, আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য নিচেও -h/2 আনতে হবে। তো উপরে একটা 2 ছিল, সেটাকে নিচে নামাই দিছি, সামনে একটা মাইনাস দিছি, আর সমতা ঠিক রাখার জন্য এই যে মাইনাস উপরে আছে, মাইনাস দিতে হবে। তো আমি যে এক্সট্রা মাইনাস দিয়ে দিছি, সমতা ঠিক রাখার জন্য উপরে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো সেই মাইনাসটাকে একবারে সামনে পাঠিয়ে দিছি, মাইনাসটা একদম সামনে পাঠিয়ে দিছি, বুঝছো? এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। আর এই উপরে একটা 2 ছিল না, এই উপরে 2টাকে আমি নিচে নামাই দিছি, উপরের 2টাকে তুমি নিচে নামাই দাও তাহলে ভাগ হয়ে যাবে না? এইবার বুঝছো? বলো, বুঝতে পেরেছো যে এখানে একটা 2 ছিল, এই 2টার নিচে নাইবা ভাগ হয়ে গেছে। আর উপরে যেহেতু মাইনাস আছে, যে সাইনের পরে আছে -h/2, আমি একটা মাইনাস দিয়ে এখানে গুণ করলাম, সমতা ঠিক রাখার জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে। এইবার দেখো সামনে মাইনাস থাকলো, এই যে এটা তো সূত্রে পড়ে গেছে, এটা 1 হয়ে যাবে। ভাই লিমিট h → 0 সাইন -h/2 নিচে -h/2, এই যে এটা কি হয়ে যাবে, এতটুকু 1 হয়ে যাবে। এগুলো মনে মনে, এখন আলাদা করে এইটার সাথে লিমিট, তারপর আলাদা করে এটার সাথে লিমিট, এত বারবার আলাদা করার দরকার নাই। এখন তুমি লিমিট পড়ে আসছো, তুমি ডিরেক্ট লিখে ফেলবা যে এইটা 1, মনে মনে চিন্তা করো 1। আর এখানে এইটার জায়গায় 0 বসায় দাও। এই যে এখানে এটা তো অনির্ণয় ফরম্যাট না, এটা কি অনির্ণয় ফরম্যাট? চেক করে দেখো এটা অনির্ণয় না, তুমি ডিরেক্ট এখানে এই জায়গায় 0 বসাও। তাহলে এই জায়গায় 0 বসালে থাকতেছে sin 2x/2, 2 কাটা sin x, উত্তর হচ্ছে -sin x। বলো কে কে বুঝছো? তাইলে x এর সাপেক্ষে cos x এর পরিবর্তন, দেখো অন্তরজ, x এর সাপেক্ষে cos x এর অন্তরজ হচ্ছে -sin x, মানে x এর সাপেক্ষে cos x এর পরিবর্তনের হার -sin x। এই মাইনাসটা কোত্থেকে আসছে বুঝছো কে কে বলো তো? তুমি যখন sin x কে অন্তরীকরণ করছিলা, উত্তর আসছিল +cos x, শুধু cos x, ওখানে কিন্তু মাইনাস ছিল না। বাট cos x কে অন্তরীকরণ করলে -sin x আসে। এই মাইনাসটা কোত্থেকে আসছে বুঝছো? এই যে উপরে মাইনাস ছিল, ওইটার সাথে মিলানোর জন্য নিচে মাইনাস দিতে হয়েছে। তো সমতা করার জন্য তুমি যে নিচে মাইনাস দিয়ে গুণ করছো, সমতা করার জন্য উপরেও একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস বানাইতে হবে, ওই মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিছি। ভাই লিমিটে তো কোনো যদি ধ্রুবক থাকে সামনে চলে আসে। এই মাইনাস মানে কি? মাইনাস মানে তো -1, -1 একটা ধ্রুব সংখ্যা না, সামনে পাঠিয়ে দিছি, বুঝছো? ওকে, এইচ এর সামনে মাইনাস কেমনে আসছে? এই যে সূত্র, এই সূত্র তোমাকে জানতে হবে, cos c - cos d, এই সূত্র লাস্টে d - c/2 হয়। এই দেখো এটাকে ধরছি d, এটাকে c, তাহলে 2 sin c + d/2 sin d - c/2, এটা হচ্ছে d - c/2। তুমি x থেকে x + h বিয়োগ করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো। এই সূত্র না জানলে কিন্তু তুমি অনেক পিছায় আছো এখনো। x থেকে x + h বিয়োগ করলে হয় -h, এই যে নিচে 2, এই যে এই সূত্র বসায় দেখো। এই বুঝছো এখন সাকিবুর রহমান কেমনে আসছে মাইনাস? বলো, d থেকে c, এটা মনে মনেই পারতে হবে যে x থেকে যদি x + h বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, এই যে এই সূত্র, এই যে এটা d - c/2, দেখো এই যে এইভাবে আসছে, x - x - h/2, x কাটা -h/2, এই যে -h/2, এটা মনে মনেই পারতে হবে, ঠিক আছে? এটা মনে মনেই পেরে ফেলতে হবে। এইবার বলো সেম ম্যাথটা খালি cos ax, একটু দেখো, তোমাকে আমি sin x এরটাও করে দিছি, sin ax এটাও করে দিলাম, cos x এরটা করে দিছি -sin x। এবার cos ax নিজে নিজে পারবা না? বলো ভাই, এই ম্যাথগুলো কিন্তু শুধু শুধু মূল নিয়মের সূত্র বসানোর পর বাকি পুরাটা লিমিটের ম্যাথ, বাকি পুরাটা লিমিটের ম্যাথ। আমি অ্যান্সারগুলো তোমাকে একটু বলে দেই, খেয়াল করে দেখো, শোনো। তুমি যখন x এর সাপেক্ষে sin x কে অন্তরীকরণ করছো, দেখো sin x এর অন্তরজ আসছে শুধু cos x, sin x এর অন্তরজ cos x, আর sin ax এটা আসছে দেখো a cos x, সামনে যে ধ্রুবকটা ছিল সেটা সামনে চলে আসছে। ঠিক একই ভাবে cos x কে অন্তরীকরণ করলে -sin x, তুমি যদি cos ax, আমি উত্তরটা লিখে দিচ্ছি, এটার উত্তরটা তুমি বাইর করবা, এটা SW, লাস্টে উত্তর আসবে এটা cos ax, দেখো -sin ax, তবে যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটা সামনে চলে আসবে, ধ্রুবকটা সামনে চলে আসবে, এই যে করে দেখো লাস্টে উত্তর এটা আসবে a sin - a sin ax। আমি উত্তরটা লিখে দিলাম, তোমরা ম্যাথটা করবা, করার পরে দেখবা যে এই সামনে যে ধ্রুবকটা আছে x এর সামনে যে ধ্রুবকটা আছে সেটা আবার সামনে চলে আসবে, করে দেখবা এটাই আসবে। এরপরে বলো এই যে সিমিলার 10x,
আচ্ছা এটা একটা করে দিই, দাঁড়াও। সাইন কস, শোনো, সাইন এবং কস দুইটাই করে দিলাম। টেন এটা করে দেই, তাইলে যেটা হবে কট, কোসেক, সেক, ওগুলো তোমরা নিজেরাই পারবা। চলো এটা করে ফেলি, এটা আমি করে দিয়ে দিই। এটা করে বাকিগুলো হাউস ওয়াইফ দিয়ে দিব। 10x লিখো, আগে মূল নিয়মটা লিখো, মূল নিয়মটা লিখো, ডিরেক্ট লিখো। ধরি, লিখো ধরি এফ অফ এক্স সমান 10x, এইটা করে দে, এটাই লাস্ট, বাকিগুলো হাউস ওয়াইফ। এফ অফ এক্স প্লাস এইচ সমান 10x প্লাস এইচ। লিখো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে আমি একবারে বসে বলতেছি, ডিডি এক্স অফ 10x একবারে লিখে ফেললাম। লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ, উপরে এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ মানে 10x প্লাস এইচ, 10x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে 10x। এইবার 10 কে কি করবো দেখো, সাইন এবং কসে ভাঙবো। 10 কে ভাইয়া কি করব, সাইন কসে ভাঙবো, তাইলেই ম্যাথ শেষ। 10 কে সাইন কসে ভাঙলেই ম্যাথ শেষ। দেখো এই যে 10, উপরের 10 গুলোকে দেখো সাইন কসে ভাঙবো। 10 মানে হচ্ছে সাইন বাই কস, সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ মাইনাস 10x মানে সাইন এক্স বাই কস এক্স। এইবার লসাগু করো, লসাগু করলেই ম্যাথ শেষ, খুবই সহজ। দেখো লসাগু করো, লসাগু করলে নিচে কি আসবে, লিমিট এইচ টেন্স টু 0, নিচে আগে থেকে আছে এইচ, আর এখানে লসাগু করলে হবে cos x প্লাস এইচ cos x, নিচে নেমে যাবে, যেহেতু উপরে ভাগ আকারে আছে একবারে নিচে নামাই দিই, cos x প্লাস এইচ ইন্টু cos x। এই যে এটা লসাগু হয়ে নিচে নেমে গেল। উপরে কি হবে দেখো, উপরে হবে সাইন এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। এই কেউ ভয় পায়ও না ভাই, লসাগু করতেছি, লসাগু করা কোনো ব্যাপার না। সাইন এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ। এই দেখো এই যে এখানে লসাগু করছি, লসাগু করলে হবে নিচে cos x প্লাস এইচ ইন্টু cos x, তো এটা যেহেতু ভাগাকারে আছে নিচে নামাই দিছি। তারপর উপরে হবে cos x প্লাস এইচ কাটা, এটা দিয়ে cos x দিয়ে গুণ, আর এখানে cos x কাটা cos x প্লাস এইচ দিয়ে গুণ। এখন বলো তো এখানে উপরে কি সূত্রটা পড়ছে, যারা ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ আছে একটু বলো তো এটা কোন সূত্র পড়ছে। সূত্র যদি ভুলে যাও তাহলে তো বিপদ, বলো সূত্র ভুলে গেলে কিন্তু বিপদ। তোমরা দেখো আমি পরে বলতেছি, তোমরা চিন্তা করো যে এখানে কোন সূত্র পড়বে। নিচে কি আছে আগে আমি লিখতেছি, উপরে বলো কোন সূত্র পড়ছে। নিচে আছে এইচ cos x প্লাস এইচ এবং cos x। এই যে দেখো sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin a cos b। দেখো sin a cos b প্লাস, আচ্ছা ভুল লিখছি তো, cos a এটা তো b হবে তখন, এই যে এটা b এটা a, এই যে এটাকে ধরছি a এটা b, তাহলে এইটা a এইটা b। এই দেখো সূত্রটা দেখো, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b। সূত্র হচ্ছে sin a মাইনাস b, মাঝখানে মাইনাস আছে, sin এর সূত্রে তো ভাই ব্যতিক্রম না, প্লাস থাকলে প্লাসই হয়, মাইনাস থাকলে মাইনাসই হয়। তাহলে কি হবে দেখো, sin সূত্রটা হবে a মাইনাস b, a মানে হচ্ছে x প্লাস এইচ মাইনাস b মানে হচ্ছে x, তাহলে x x কাটা থাকবে শুধু এইচ, ম্যাথ শেষ। এই যে ম্যাথ খতম, টাটা বাই বাই। দেখো উপরে থাকবে শুধু সাইন এইচ। এবার আমাকে তোমরা বলো এটার মান কত, এটা কত বলো। লিমিট এইচ টেন্স টু 0, উপরে সাইন এইচ নিচে এইচ, এটা 1, এটা তো লেখার দরকার নাই, তো ডিরেক্ট তুমি যে এটার মধ্যে লিমিট বসাই দেবে, এই যে এটার মধ্যে উপরে কিছু নাই মানে 1 আছে, উপরে কিছু নাই মানে 1, লিমিট বসাই দাও। দেখো এইচ এর মান 0 বসাও, এখানে এইচ এর মান 0 বসালে শুধু cos x ইনটু আগে থেকে আরেকটা cos x, তো নিচে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার, দুইটা cos x, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার x। এই যে উত্তর হচ্ছে sec স্কয়ার x। বলো তো বুঝছো কিনা, খুবই সহজ। তার মানে
x এর সাপেক্ষে 10x এর অন্তরজ হচ্ছে sec স্কয়ার x। বলো এখন একই ভাবে শোনো, এগুলো সব sin cos এ কনভার্ট করে করবা। শোনো, tan cot sec cosec সবগুলা একই প্রসিডিউর। তুমি কি করবা, আগে sin cos এ কনভার্ট করবা, তারপর উপরে সূত্র পড়ে যাবে। দেখো এখানে সূত্র পড়ছে sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হচ্ছে sin a মাইনাস b। তো এখন আমাকে বলো, এগুলো যদি হাউস ওয়াইফ দেই পারবা না? আমি উত্তর লিখে দিচ্ছি, উত্তর হবে এটা মাইনাস কোসেক স্কয়ার এক্স। এটা মাইনাস আসবে, সূত্র বসাইলে মাইনাস আসবে, তোমার চিন্তা করার দরকার নাই। দেখো 10x কে অন্তরীকরণ করলে আসছে sec স্কয়ার এক্স। তোমরা নিজেরা করবা এগুলা, এটাকে অন্তরীকরণ করে উত্তর আসবে মাইনাস কোসেক স্কয়ার এক্স। মাইনাসটা অটোমেটিক আসবে, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। ওই যে কজের ক্ষেত্রে যেভাবে মাইনাস আসছিল, কজের ক্ষেত্রে যেভাবে অটোমেটিক মিলাইতে গিয়ে মাইনাস আসছিল, এইভাবে আসবে। না পারলে এগুলো বইয়ের উদাহরণে করা আছে, তুমি যে বই ফলো করো বইয়ের উদাহরণে করা আছে, অথবা সলিউশন দেখে নিজে নিজে করবা, নিজেই পারবা। আগে বুঝবা তারপর করবা, আবার দেখে দেখে লিখে ফেলো না। এগুলো হাউস ওয়াইফ। sec x সিমিলার টাইপ, আগে sin cos এ কনভার্ট করবা, sin cos এ কনভার্ট করলে ত্রিকোণমিতিক সূত্র পড়ে যাবে। এটা উত্তর আসবে sec x * 10x। sec x কে অন্তরীকরণ করলে লাস্টে দেখবা sec x আসবে সাথে 10x আসবে, অটোমেটিক মিলবে, তোমার চিন্তা করে মিলাইতে হবে না। তুমি খালি ম্যাথ করতে থাকবা, sin cos এ কনভার্ট করবা, লসাগু করবা, বিয়োগ করবা, দেখবা অটোমেটিক মিলে গেছে। তারপরে cosec x, cosec x এর অন্তরজে সূত্র উত্তর আসবে মাইনাস cosec x * cot x। তুমি নরমাল নিয়মে অন্তরীকরণ করতে থাকবা, করার পরে দেখবা অটোমেটিক এইগুলো অ্যান্সার আসবে। এই মাইনাস অটোমেটিক আসবে, সময়ের প্রয়োজনে মাইনাস চলে আসবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। বলো এগুলো পারবা কিনা? তো ত্রিকোণমিতিক টাইপগুলো এই পর্যন্তই মোটামুটি। sin cos tan cot sec cosec, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে কোনো একটার মূল নিয়মে অন্তরজ পরীক্ষায় আসতে পারে। বলো পারা যাবে? 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে আমাদের টোটাল, যে কোনো একটা মূল নিয়মে অন্তরজ বাইর করতে দিতে পারে পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এই ধারাগুলা মনে আছে, লিমিটে কিন্তু দেখাইছিলাম, নতুন করে লেখা লাগবে না, একটু খালি দেখো, তাকাই থাকো। এই ধারাগুলা মনে আছে কার কার একটু বলো। নতুন করে লেখা লাগবে না, এগুলো তোমাদের খাতায় লেখা আছে। তো এই ধারাগুলা ইউজ করে আরো কয়েকটা মূল নিয়মে অন্তরজ বাইর করা শিখতে হবে, আরো কয়েকটা মূল নিয়মে অন্তরজ বাইর করা শিখতে হবে। দেখো প্রশ্নটা তোলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। মূল নিয়মে e⁻x এর অন্তরজ নির্ণয় করো। খেয়াল করে দেখো, শুরুতে কি করবো, লিখবা ধরি লেট, যার অন্তরজ বাইর করতে বলছে তাকে e⁻x কে আমরা f(x) ধরবো। তাহলে f(x + h) সমান কি হবে, e⁻x এর জায়গায় বসবে x + h। এইবার ডিরেক্ট লিখে বলতেছি আমি, লিখবা, তোমরা আগে লিখবা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই, আগে সূত্রটা লিখবা, তারপরে মানগুলো বসাবা। আমি ডিরেক্ট লিখলাম। আচ্ছা আগে তো অন্তরীকরণটা লিখি, ddx of f(x) মানে e⁻x লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে f(x) মানে e⁻x + h মাইনাস e⁻x। আগে এই পর্যন্ত লিখো, এই পর্যন্ত লেখা হয়েছে সবার, একটু বলো এই পর্যন্ত লেখা হয়েছে, এই পর্যন্ত সবাই লিখো। লিখার পরে আমাকে তোমরা বলো, এই যে e⁻x + h পাওয়ারে যদি প্লাস থাকে তাহলে আলাদা করে কি গুণ আকারে লেখা যায় একটু বলো তো। মানে আমি যদি এটাকে এভাবে লিখি e⁻x * e⁻h, তাহলে আমার কি কোনো অন্যায় হবে বলো? আমি কি কোনো অন্যায় করছি আগে বলো? যদি পাওয়ারে এইভাবে যোগ আকারে থাকে আলাদা করলে গুণ নেওয়া যায়। এখন দেখো এখানে e⁻x কমন নেও, e⁻x কমন নেও, লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে e⁻x e⁻h, কিছু নাই মানে -1। এবার আমাকে বলো, আমি এখানে লিমিট বসাবো h এর, এখানে লিমিটটা কার বসাচ্ছি, h এর, তাহলে e⁻x এটা কি ধ্রুবক না? মানে এই লিমিটের সাপেক্ষে বলো। শোনো, আমরা যখন লিমিট করব, লিমিটের ম্যাথ করব, এখানে যার লিমিট বসাবো সে হচ্ছে চলক, বাকি সবাই কিন্তু ধ্রুবক। দেখো এটার মধ্যে কিন্তু h নাই, এটাকে কি আমি সামনে নিয়ে আসতে পারি না বলো? দেখো এখানে লিমিট হচ্ছে h এর, মানে এখানে চলক হচ্ছে h, e⁻x ধ্রুবক, বাইরে বের করে হলো। মানে এই লিমিটের সাপেক্ষে
এখানে এক্স কিন্তু চলক, মানে যে এখানে কিন্তু এক্স চলক, কিন্তু তুমি যখন এখানে লিমিটের ম্যাথ করবা তখন এখানে তুমি লিমিট বসাচ্ছ এইচ এর, তো এইচ ছাড়া বাকি সব কিছুকে তুমি সামনে নিয়ে আসতে পারবা, মানে ওটাকে ধ্রুবক বিবেচনা করে লিমিটের বাইরে বের করে ফেলা পসিবল। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইড বাই h। এবার আমাকে বলো এটা কি চেনা চেনা লাগে? এই জিনিসটা কি চেনা চেনা লাগে বলো তো? লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h 1, এটা কত 1, তাহলে উত্তর কত হবে e টু দি পাওয়ার x ইন্টু 1 সমান e টু দি পাওয়ার x। এই দেখো, তার মানে একটা সুন্দর জিনিস জানতে পারলাম কি, যে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়। দেখো এটা কিন্তু পৃথিবীর একমাত্র ফাংশন, এটাই একমাত্র ফাংশন যাকে অন্তরীকরণ করলে কোনো চেঞ্জ হয় না, সে আবার ফেরত চলে আসে। দেখছো, e টু দি পাওয়ার x হচ্ছে পৃথিবীর একমাত্র ফাংশন যাকে অন্তরীকরণ করলে কোনো চেঞ্জ হয় না, সে নিজেই নিজের পরিবর্তনের হার। কথা বুঝছো? e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়, কোনো চেঞ্জ হয় না। একজন জিজ্ঞেস করছে এটা ফর্মুলা না? অবশ্যই, সবগুলোই তো ফর্মুলা, সবগুলোই আমরা মুখস্থ করব। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স। শোনো, আমরা মূল নিয়মে যতগুলা অন্তরীকরণ করতেছি সবগুলো আমরা সূত্র, এগুলো সব সূত্র, এগুলো আমরা সূত্রের প্রতিপাদন করতেছি, এগুলো পরীক্ষায় আসে, সূত্রগুলাই পরীক্ষায় আসে, এবং আমরা এগুলো মুখস্থ রাখবো। আমরা যখন আগামী ক্লাস থেকে ম্যাথ করা শুরু করব এগুলো সব মুখস্থ রাখবো, যে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো, এই ম্যাথটা যদি পরীক্ষা আসে এইভাবে করে দিলেই তোমাকে ফুল মার্কস দিবে। বাট শোনো, এইভাবে করে দিলেই কিন্তু ফুল মার্কস দিবে, বাট তুমি যখন বইয়ের মধ্যে, তুমি যদি বইয়ের মধ্যে দেখো যে উদাহরণে ম্যাথগুলো কিভাবে করছে, তারা ধারা দিয়ে করছে, তো আমিও তোমাকে ধারা দিয়ে করে দেখাই দিই। একটু ওয়েট, তোমরা বইয়ের মধ্যে দেখবা যে এই ম্যাথটা ডিরেক্ট সূত্র বসায় করে নাই, বাট তুমি পরীক্ষায় সূত্র বসায় করে ফেলবো, সমস্যা নাই, কারণ সূত্র আছে আমাদের, ইউজ করতে তো কোনো সমস্যা নাই। বইয়ের মধ্যে তুমি যদি দেখো যে বইয়ের মধ্যে এই ম্যাথগুলো কিভাবে করছে, ওরা সূত্র ইউজ করে করছে। আমি আবার বলতেছি, তোমার যে সূত্র ইউজ করে করা লাগবে নেসেসারি না, কারণ মানে ওই ধারার সূত্র ইউজ করে করা লাগবে নেসেসারি না, কারণ এটা আমাদের সূত্র আছে, লিমিটের সূত্র ডিরেক্ট বসাই দিছি। তুমি পরীক্ষায় আসলে এইভাবে বসাই দিবা, ডিরেক্ট সূত্র বসাই করে ফেলবা, ঠিক আছে? এখন দেখো বইয়ের মধ্যে এটা কিভাবে করছে, ধারা বসাইছে, ই টু দি পাওয়ার এক্স লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপর ই টু দি পাওয়ার h, ই টু দি পাওয়ার h এর ধারা, এই তোমার ই টু দি পাওয়ার x এর ধারা মনে আছে? এই দেখো, এই যে ই টু দি পাওয়ার x এর ধারা, খালি x এর জায়গায় h বসবে। এই দেখো 1 প্লাস x ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। শোনো, 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, এটা শুধু x লিখবা। এই যে ধারাটা বসাচ্ছি, দেখো জাস্ট x এর জায়গায় h বসবে, যেহেতু এখানে ই টু দি পাওয়ার h আছে, তাহলে 1 প্লাস h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আরও একটা পদ যদি লিখি, h টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, ধারা বসাই দিছি, তারপরে আছে মাইনাস 1, তারপরে কি আছে মাইনাস 1। বইয়ের মধ্যে এইগুলা এই ধারা দিয়ে করছে, তোমাকে আমি দেখাচ্ছি যে ধারা দিয়ে করলেও যে সেম উত্তরই আসবে, বাট পরীক্ষার হলে ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেললেই হয়ে যাবে। দেখো এইবার খেয়াল করে দেখো, এই প্লাস 1 এই মাইনাস 1 কাটা, এই প্লাস 1 এই মাইনাস 1 কাটা। এখন উপর থেকে একটা h কমন নিব, দেখো এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে গেছে। এইবার উপর থেকে দেখো যদি একটা h কমন নেই কি হয়, h কমন নিয়ে কাটাকাটি করতে হবে। শোনো ভাইয়া, যতক্ষণ পর্যন্ত নিচে h থাকবে অতক্ষণ পর্যন্ত তুমি h এর লিমিট 0 বসাইতে পারবে না, নিচে 0 বসাইলেই অনির্ণয় অসংজ্ঞায়িত চলে হয়ে যাবে। তো আমরা একটা h কমন নিব, h কমন নিয়ে কাটাকাটি করব। এখন দেখো h থেকে h কমন গেলে 1 থাকবে, h স্কয়ার থেকে একটা h কমন গেলে শুধু h থাকবে, স্কয়ারটা চলে যাবে। h কিউব থেকে একটা h কমন গেলে এখানে h স্কয়ার থাকবে। h টু দি পাওয়ার 4 থেকে একটা h কমন গেলে, h টু দি পাওয়ার 4 থেকে একটা h কমন গেলে h কিউব থাকবে। এভাবে ডট 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 করে চলতে থাকবে। এইবার দেখো তো, এই যে এই h এবং এই h কাটা, এইবার আমাকে তোমরা বলো নিচের এইচটা যখন কাটাকাটি চলে যাবে, এখন এইচ এর লিমিট বসাইতে কোনো সমস্যা আছে বলো?
এরকম ম্যাথ তোমরা লিমিটে অনেক করে আসছো, এগুলা তোমাদের আসলে এখন পানিবাদ মনে হবে। যে এইবার যদি আমি এইচ এর মান 0 এখানে বসাই, এটা হবে 1, এটা হবে 0, এটাও 0, এটাও 0, বাকি সবগুলা পদ 0। এইচ এইচ তো কাটাই চলে গেছে, থাকবে শুধু এই যে এই 1, এই 1 বেচারা অবশিষ্ট থাকবে, বাকি সব কিছু চলে যাবে, বাকি সব 0 হয়ে যাবে, শেষ। বুঝছো? তো তোমাদের বইয়ের উদাহরণ বা অনুশীলনীতে যদি দেখো তারা এইভাবে করছে। তো তোমার কলেজের স্যার যদি বলেন যে এটা ধারা ইউজ করে করতে হবে, তাহলে তুমি ধারা ইউজ করেই করবা। বাট আমরা যদি পরীক্ষা এইভাবে করি, বলো আমাদের নাম্বার কাটার কোনো সুযোগ আছে? তুমি বলো। শোনো, আমাদের কিন্তু অনেক স্যাররা এখনো এই যে প্রমাণগুলো একদম ধারা দিয়েই করা লাগবে এরকম ভাবে বলেন, বাট আমরা কি লিমিটে এই সূত্র প্রতিপাদন পড়ে আসছি না? লিমিটে এই সূত্র কেমনে আসছে, কোত্থেকে আসছে, সবই পড়ে আসছি। তো আমাদের কাছে যেহেতু সূত্র আছে, আমি কেন ইউজ করবো না বলো? সূত্র যেহেতু আছে আমি তো অবশ্যই ইউজ করব। তো ডিরেক্ট এইভাবে করে ফেলবা, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন। এখন সিমিলারলি এটা পারবা? বলো, সবকিছু সেম, এটা উত্তর আসবে, আমি বলে দিচ্ছি। উত্তর আসবে এম ই টু দি পাওয়ার এম এক্স, এই ধ্রুবকটা সামনে চলে আসবে, ধ্রুবকটা সামনে চলে আসবে, হুবহু সেম। এই যে এটার মতো করবে, এটার মতো, এই যে এইভাবে এইভাবে হুবহু সেম সেম, এইভাবে করে ফেলবে, এইভাবে সূত্র দিয়ে। উত্তর আসবে এম ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। আমি লিখে দেই, লাস্টে কি আসবে? লাস্টে এটা আসবে, লিমিট এইচ টেন্স টু 0, নিচে আসবে এইচ, এখানে আসবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখান থেকে যে ই টু দি পাওয়ার এম এক্স কমন যাবে, ই টু দি পাওয়ার এক্স কমন যাবে, কমন নিয়ে সামনে নিচে বললাম, লাস্টে যে এরকম আসবে, লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ থাকবে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। তো উপরে আছে ই টু দি পাওয়ার এম এইচ, এই সূত্রটা ফেলার জন্য নিচেও এম এইচ লাগবে। মনে আছে? লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। উপরে আছে এম এইচ, নিচেও এম এইচ বানাবো, সমতা ঠিক রাখার জন্য এম দিয়ে গুণ। তো এম যেহেতু ধ্রুবক সামনে চলে আসবে, এম যেহেতু ধ্রুবক সামনে চলে আসবে, আর এটা হয়ে যাবে 1, এই যে এটা হয়ে যাবে 1, আর এম ধ্রুবক, এম ধ্রুবক, এম সামনে চলে আসবে, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স, আর এই পুরাটা হবে 1। বলো তো তোমরা কি বুঝতেছো যে এগুলা আসলে তোমরা নিজেরাই করতে পারবা? কার কার এতটুকু কনফিডেন্স হচ্ছে যে ভাই এগুলা আমরা নিজেরাই পারবো? বলো, সবকিছু সেম ফরম্যাটের, সবকিছু সেম। হ্যাঁ, এই দেখো এম ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে? বলো এবার এইটা কয়জন পারবো বলো? ধারা দিয়ে এ টু দি পাওয়ার এক্স এর ধারা সেম সেম, এটা কিন্তু এই যে লিমিটে পড়াইছি, এ টু দি পাওয়ার এক্স এর ধারা এইগুলাও কিন্তু দেখাইছি ক্লাসে। এই যে দেখো, খালি একটা লনে আসবে, সাথে একটা করে লনে, দেখো ই টু দি পাওয়ার এক্স এর ধারা আর এ টু দি পাওয়ার এক্স এর ধারা হুবহু সেম, খালি লনে আসবে। এ টু দি পাওয়ার এক্স এ কি আসবে? একটা করে লনে আসবে, দেখো লনে আসবে, এই এক্স এর সাথে একটা করে, যখন এখানে এক্স, এক্স এর ক্ষেত্রে আসবে এক্স লনে, এক্স লনে, এক্স স্কোয়ারের ক্ষেত্রে লন এ স্কোয়ার, এক্স এর পাওয়ার যত ততগুলো লনে আসবে, এক্স কিউব হইলে লনে কিউব। তাহলে এবার ধারণা করো তো উত্তরটা কি আসতে পারে? এল হাউস ওয়াইফ নিজেরা করবা, উত্তরটা কি আসবে লাস্টে? শোনো শোনো আমার কথা শোনো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে লাস্টে একটা লনে আসবে, লাস্টে একটা কি আসবে সাথে? ওই যে লনে, ধারা থেকেই আসবে, অটোমেটিক, অটোমেটিক ধারা থেকে একটা লনে আসবে, করবা উত্তর মিলে যাবে। শোনো, এগুলা নিজে নিজে করবা, যদি না মিলাইতে পারো বইয়ের উদাহরণে দেখবা, এগুলা বইয়ের উদাহরণে করে দেওয়া আছে, নয়তো সলিউশনে দেখে আগে বুঝবা, তারপর নিজে নিজে করবা। এগুলা ক্লাসে করে দেওয়ার জিনিস না, এগুলা ক্লাসে করে দেওয়ার মতো জিনিস না, এগুলা নিজে নিজে করার জিনিস। এটার উত্তরটা আসবে এ টু দি পাওয়ার এক্স লনে, এ টু দি পাওয়ার এক্স লনে। এরপরে দেখো এই যে মূল নিয়মে লন এক্স, মূল নিয়মে লন এক্স এর অন্তরজ, এটা ওই যে লনের ধারাটা, ওয়েট, লনের ধারাটা দেখাই এসে, এই যে লনের ধারাগুলা মনে আছে? দেখো একটু ওয়েট, দেখো এই যে লনের ধারাগুলা মনে আছে? খেয়াল করে দেখো, একজন বলছে ছুটি দিয়ে দেন, দাঁড়াও,
এই লনের গুলা শেষ করে নেই, এই লনের গুলা করেই ছুটি, লনেরটা করে দিব, নাহলে অনেকেই পারবে না। দেখো লন এক্স, এফ অফ এক্স ধরো, যার অন্তরীণ করতে হবে তাকে এফ অফ এক্স ধরে নাও। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ সমান কি হবে? লন এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ। ডিরেক্টলি বলতেছি, তোমরা কিন্তু পরীক্ষায় লিখবা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই, আগে মূল নিয়মের সূত্রটা লিখবা, তারপরে মানগুলা বসাবা। ডিডি এক্স অফ, আমি একবারে বসে দিচ্ছি, লন এক্স লিমিট এইচ টেন্স টু 0, নিচে হবে এইচ, উপরে এফ অফ এক্স প্লাস এইচ মানে লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে লন এক্স। এখন আমাকে তোমরা আগে বলো, তোমরা কি জানো লন যদি বিয়োগ থাকে কমন নিলে ভাগ হয়ে যায়? এটা কে কে জানো? লন যদি বিয়োগ থাকে কমন নিলে ভাগ হয়ে যায়, এটা কয়জন জানো আগে আমাকে বলো। এই যে লন কমন নিব, ভাগ হয়ে যাবে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ ডিভাইড বাই এক্স। বলো বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, এগুলো তোমরা জানো। এবার ভাগ করে দাও তো, দেখো এক্স দিয়ে ভাগ করে দাও, এক্স দিয়ে ভাগ করে দিলে ওয়ান, ওয়ান প্লাস এইচ বাই এক্স লিখতে পারি, ওয়ান প্লাস এইচ বাই এক্স। দেখো এইবার লনের ধারা বসাবো, এইবার লনের ধারা বসাবো। দেখো কি করি, লনের ধারা দেখো, লন ওয়ান প্লাস এক্স এর ধারা, এই যে দেখাই নিয়ে আসি, দেখো লন ওয়ান প্লাস এক্স এর ধারা। ভাই লনের ধারা কিন্তু একটা ব্যতিক্রম আছে, ই টু দি পাওয়ার এক্স কিংবা এ টু দি পাওয়ার এক্স এর ধারা শুরু হয় ওয়ান দিয়ে, বাট লনের ধারা কিন্তু শুরু হয় এক্স দিয়ে, এবং এখানে কোনো ফ্যাক্টোরিয়াল থাকে না, প্লাস মাইনাস এভাবে চলে। আর যখন মাঝখানে মাইনাস থাকে তখন সবগুলো মাইনাস। দেখো এক্স মাইনাস এক্স করে বাই 2 প্লাস এক্স বাই 3 প্লাস মাইনাস এইভাবে চলে। একটু ওয়েট, তোমাকে আমি এখানে লিখে দেখাই, লন ওয়ান প্লাস এক্স, এই হ্যাঁ খেয়াল করে দেখো, ওয়ান প্লাস এক্স ধারাটা কি? এক্স দিয়ে শুরু, প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার 4 বাই 4 প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। এখন এইখানে দেখো তো এক্স এর জায়গায় কত বসবে? আমরা ধারাটা মুখস্থ করছি ওয়ান প্লাস এক্স এর জন্য, খেয়াল করে দেখো লন ওয়ান প্লাস এক্স এর জন্য আমরা ধারা মুখস্থ করছি। এখানে এক্স এর জায়গায় কত আছে বলো? এইচ বাই এক্স না, এইচ বাই এক্স। তাহলে ওই ধারায় এইচ এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় এইচ বাই এক্স বসবে। দেখো লিমিট নিচে এইচ, দেখো উপরে কি বসবে? এক্স এর জায়গায়, এই দেখো আমরা যে ধারাটা শিখছি, আমাদের ধারা এখানে ছিল এক্স, আর এখানে আছে এইচ বাই এক্স, তার মানে এখানে যত জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় বসবে এইচ বাই এক্স। দেখো এক্স এর জায়গায় এইচ বাই এক্স, তারপর মাইনাস এইচ স্কোয়ার বাই 2, তাহলে এইচ স্কোয়ার মানে কি, সরি এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সাথে গুণ হবে কত? 2, এর নিচে 2, টুটার সামনে দিয়ে দিই, এই যে এখানে এই যে 2, এই বুঝতেছো? এই যে 2, কথা কি বুঝতেছো? তারপরে প্লাস এক্স কিউব বাই 3, এক্স কিউব মানে হচ্ছে এটার কিউব, এইচ কিউব ডিভাইড বাই এক্স কিউব, সামনে থাকবে 3, তারপর আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এটার পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 নিচে এক্স টু দি পাওয়ার 4 আর সামনে 4, তাহলে প্লাস মাইনাস এভাবে চলবে। বলো তো কথা বুঝছো কিনা? খালি ধারাটা বসাইছি, জাস্ট ধারাটা বসাইছি, এক্স এর জায়গায় বসাইছি এইচ বাই এক্স, এখানে এক্স এর জায়গায় বসাও এইচ বাই এক্স, তাহলে হবে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নিচে 2 থাকবে, এক্স এর জায়গায় বসবে এইচ বাই এক্স মানে এইচ কিউব বাই এক্স কিউব, নিচে 3। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, নিচে যতক্ষণ পর্যন্ত এইচ থাকবে অতক্ষণ পর্যন্ত কি তুমি এইচ এর লিমিট বসাইতে পারবা? দেখো নিচে যতক্ষণ পর্যন্ত এইচ থাকবে অতক্ষণ পর্যন্ত তুমি এইচ এর ভ্যালু 0 বসাইতে পারবা না। তো কি করতে হবে? একটা এইচ কাটাকাটি করতে হবে। তো এইচ কাটাকাটি কেমনে করবো? দেখো এইচ কাটাকাটি করার উপায় দেখো, এই যে আমি এইচ কাটাকাটি করব, একদম আগেই বাদ দিয়ে দিলাম, এইচ কাটাকাটি করব। তো একটা এইচ যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পরে কি থাকবে? দেখো এই যে একটা এইচ দিয়ে কাটাকাটি করব, তাহলে এখানে এইচ চলে যাবে, কাটাকাটি হয়ে গেছে, থাকবে 1,
এখানে এইচ স্কয়ার, একটা এইচ দিয়ে কাটলে হয়ে যাবে শুধু এইচ। এইচ কিউব এটা হয়ে যাবে এইচ স্কয়ার। এইচ টু দি পাওয়ার 4 এটা হয়ে যাবে এইচ কিউব। বলো তো কে কে বুঝছো? এটা কি এটা কি মনে মনে করা যায় না একবারে? দেখো ওয়েট, এই এইচ দিয়ে ভাগ করব, এই এইচ দিয়ে এইচ ভাগ শুধু 1, এইচ স্কয়ার কে এইচ দিয়ে ভাগ করলে শুধু এইচ, এইচ কিউব কে এইচ দিয়ে ভাগ করলে এইচ স্কয়ার, এইচ টু দি পাওয়ার 4 কে এইচ দিয়ে ভাগ করলে এইচ কিউব। এইবার তুমি এইচ এর ভ্যালু 0 বসাও। এইবার তুমি যদি এইচ এর ভ্যালু 0 বসাও, এটা হয়ে যাবে 0, এটাও 0, এটাও 0, সব 0, থাকবে শুধু বেচারা 1/x। বলো কে কে বুঝছো? তাহলে উত্তর হচ্ছে 1/x। একটু বলো তো এটা কয়জন বুঝছো? সবারই তো বোঝা উচিত, সবারই তো বোঝা উচিত, যেভাবে বুঝাইলাম বোঝা উচিত না? একটু বলো। বাকি সবগুলা 0 হয়ে যাবে, থাকবে শুধু 1/x। সুতরাং লাস্টে লিখে দিবা, সুতরাং সুতরাং এবার লিখে দিবা ডিডি এক্স অফ, যার অন্তরীকরণ করতেছিলাম, ডিডি এক্স অফ লন এক্স, লন এক্স এর অন্তরজের সূত্র কি? 1/x। বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? বলো। ডিডি এক্স অফ লন এক্স 1/x। একটু ওয়েট, শোনো, আজকে ক্লাস আমাদের মোটামুটি শেষ। তো আমাকে তোমরা একটু যাওয়ার আগে বলে যাও যে আমরা যে মূল নিয়মের সূত্রটা শিখছি, এই মূল নিয়মের সূত্র দিয়ে অন্তরীকরণের সূত্রগুলোর প্রমাণ, সাইন এক্স কজ এক্স, টেন এক্স সেক এক্স, কট এক্স কোসেক এক্স, কিংবা ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লন এক্স, এগুলোর প্রমাণ কিন্তু বোর্ড পরীক্ষায়ও আসে, কলেজের পরীক্ষাতেও আসবে। পারবা কিনা? সবগুলা একই প্রসিডিউর ভাইয়া। শুরুতে যে যার অন্তরীকরণ করতে বলবে তাকে এফ অফ এক্স ধরবা, তারপরে এফ অফ এক্স প্লাস এইচ বের করবা, তারপর এই যে এটা অন্তরীকরণের মূল নিয়মের সূত্র, এটা অন্তরীকরণের মূল নিয়মের সূত্র, এই মূল নিয়মে বসানোর পরে বাকি এটা লিমিটের কাজ। এটা হচ্ছে অন্তরীকরণের মূল নিয়মের সূত্র, তারপর বাকিটা লিমিটের কাজ। বলো তো বুঝছো কিনা? শোনো, আজকে ক্লাসে যেগুলো বাড়ির কাজ দিছি, এই যে এই কোসেক এক্স, সেক এক্স, এগুলো অবশ্যই নিজে নিজে করবা। এগুলাকে আগে সাইন কজে কনভার্ট করবা, তারপর লসাগু করে বিয়োগ করে লিমিটের সূত্র বসাই দিবা। না পারলে উদাহরণ থেকে কিংবা সলিউশন থেকে, বইয়ের সলিউশন থেকে দেখে নিজে নিজে করবা। আচ্ছা, এখন লাস্ট ম্যাথ, এইটা যদি পারো, আর একটা ম্যাথ বাড়ির কাজ, এই যে এইটা আমি করে দিচ্ছি, একটু ওয়েট। এইটা বাড়ির কাজ, দেখো সেম সেম, একটু দেখো ওয়েট। এই যে লগ এ বেজ এক্স, তোমরা 9-10-এ ভিত্তি পরিবর্তনের একটা সূত্র শিখছিলে, কার মনে আছে? লগ এ বেজ এক্স কে লিখা যায় লগ এ বেজ ই ইনটু লগ ই বেজ এক্স। একটু বলো, একটু শোনো, এটাও বাড়ির কাজ দিব, এটাও হুবহু লন এক্স এরটাই। এই সূত্রটা কে কে জানো একটু বলো তো? যে তোমাকে যে লগ এ বেজ এক্স এর অন্তরজ বাইর করতে বলছে, লগারিদমের ভিত্তি পরিবর্তনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি লগ এ বেজ এক্স সমান লগ এ বেজ ই ইনটু লগ ই বেজ এক্স। এখন তো তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এভাবে কেন লিখছেন? আমাকে তোমরা বলো, লগ ই বেজ এক্স মানে কি? ই ভিত্তিক লগকেই তো লন বলে, এলএন এক্স। দেখো এটাকে কি লেখা যায়? লগ এ বেজ ই ইনটু লন এক্স এলএন এক্স। এই দেখো, লগারিদমের ভিত্তি যখন ছোট হাতেরই, তখনই তো সেটাকে এলএন এক্স বলে। এইবার আমাকে তোমরা বলো, এটা কি ধ্রুব সংখ্যা না? এই যে এটা ওয়েট, লগ এ বেজ ই, এটা কি? এখানে কি কোনো চলক আছে? তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, দেখো ডিডি এক্স অফ লগ এ বেজ এক্স, এটা ধ্রুবক, সামনে চলে আসবে, ধ্রুবকটা সামনে চলে আসবে, আর এটার অন্তরীকরণ হবে। বলো, এই মাত্র শিখলাম, মাত্র শিখছি লন এক্স এর অন্তরীকরণ করলে কি হয় বলো? এটা তো ধ্রুবক, এই ধ্রুবকটা সামনে চলে আসবে, ধ্রুবক কোথায় চলে আসবে? সামনে। আর লন এক্স কে অন্তরীকরণ করলে হবে 1/x। এই যে লগ এ বেজ এক্স এর অন্তরজ হচ্ছে এইটা 1/x। এটাকে লেখা হয় এইভাবে, সুন্দর করে এইভাবে লিখে 1/x টাকে সামনে লেখা হয় 1/x লগ এ বেজ ই, শেষ। এইটা অ্যান্সার। এটা লিখবা কেমনে একটু লেখা দেই, দেখো এটা কেমনে লিখবা। শুরুতে এই যে লিখবা এটা। এখন দেখো এখানে এটা ধ্রুবক, এইটা ধ্রুবক, তাহলে এটাকে কি, শোনো, এটা এইভাবে রেখে দাও।
এটা এভাবেই রাইখা দাও, তুমি শুধু এইটাকে ফাংশন অফ এক্স ধরো। এখন ধরি, দেখো লেট ফাংশন অফ এক্স সমান লন এক্স, ফাংশন অফ এক্স প্লাস এইচ সমান লন এক্স প্লাস এইচ। এভাবে করে তুমি আগে বাইর করো, আগে বাইর করো যে ডিডি এক্স অফ লন এক্স সমান 1/x, এই যে আগের ম্যাথের মতো এটা বাইর করবো আগে। তারপরে তারপরে এটা তো ধ্রুবক, ধ্রুবকটা কোথায় চলে আসবে সামনে, পারবা না? এই লিমিট দিয়েও করতে পারো, তোমার যদি চাও যে পুরোটাকেই ধরবা। শোনো, লগ এ বেস এক্স কে এভাবে লেখা যায় লগ এ বেস ইন্টু লন এক্স। এখন এটা যেহেতু ধ্রুবক, ধ্রুবকটা তো সামনে চলে আসবে, শুধু লন এক্স কে অন্তরীকরণ করলেই তো হয়। তো তুমি শুধু এই লন এক্স কে এফ অফ এক্স ধরে, লন এক্স কে এফ অফ এক্স ধরে আগের ম্যাথের মতো 1/x বাইর করলা, তারপরে এখানে এটার অন্তরজটা বসাই দিলা, কাজ শেষ। অথবা তুমি চাইলে পুরোটাকেই ধরতে পারো, পুরোটাকে ধরলে ধ্রুবক তো সামনেই চলে আসবে। এটা পারবা না বলো? তোমার যদি ইচ্ছা হয় যে শুধু লন এক্স কে ধরবো, ধরে লাস্টে উত্তরটা বসাই দেবো, তাইলেও হবে। আবার পুরাটাকে ধরলাম, যে টোটালটাকে এফ অফ এক্স ধরলাম, দাঁড়াও একটু দেখাই দিই। আবার পুরোটাকে না ধরলে আবার অনেক স্যার যদি 1 নাম্বার কাইটা দেন, পুরো নাম্বার কাটবেন না, দাঁড়াও। ধরো যে এইভাবে ধরলাম যে লগ এ বেস ই ইন্টু লন এক্স, আর এখানে হবে লগ এ বেস ই লগ এ বেস ই ইন্টু লন এক্স প্লাস এইচ। যদিও এটা ওইভাবে ডিরেক্ট করে দিলেও নাম্বার কাটার কথা না, বাট একদম যদি লিখে লিখে করতে চাও তাহলে এই যে এইভাবে এভাবে করবা। তারপর মূল নিয়মের সূত্রে বসাবা, মূল নিয়মের সূত্রে এটা তো ধ্রুবক সামনে চলে আসবে, খেয়াল করে দেখো, এইটা কমন যাবে, কমন নিয়ে সামনে চলে আসবে, তারপর বাকিটা হুবহু হয়ে যায়। এটা এই বুঝছো, লাস্টে যে এটা আসবে আমি বলে দেই, তুমি যখন মূল নিয়মের সূত্রটা বসাবা, মূল নিয়মের সূত্র বসাইলে কমন নেওয়ার পরে যেটা হবে লগ এ বেস ই, এটা তো ধ্রুবক, ধ্রুবকটা কমন নিয়ে সামনে চলে আসবে, তারপরে থাকবে এই যে আগের ম্যাথটাই হুবহু, লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। এই যে এটা হুবহু আগের ম্যাথ। তাই বলো তো কে কে বুঝছো? এটা হাউস হবে, এই দেখো, এই খেয়াল করে দেখো, এই যে হুবহু এটা চলে আসবে, এই যে হুবহু এইটা, হুবহু এইটা আসবে, জাস্ট লগ এ বেস এটা কমন চলে যাবে, বুঝছো বলো? এই যে হুবহু এটা ভাইয়া, এখানেও এটা কমন যাবে, তুমি যখন ওই মূল নিয়মের সূত্রে বসাবা লগ এ বেস এটা ধ্রুবক, কমন নিয়ে বাইরে বের করে ফেলবা, বাইরে বের করে ফেলবা, লগ এ বেস এখানে থাকবে, আর এই পুরাটা আবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে উত্তর আসবে 1/x, লাস্টে বলবা যে সুতরাং সুতরাং ডিডি এক্স অফ, বলো বুঝছো, লগ এ বেস সমান এটাকে 1/x টাকে সামনে লেখা হয় 1/x লগ এ বেস, অ্যান্সারটাকে এইভাবে মুখস্থ করতে হবে। এখন তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ কি শোনো, আগামী ক্লাসে তোমাদের আলাদা কোনো বাড়ির কাজ নাই, আমি ক্লাসে যে ম্যাথগুলো বাড়ির কাজ দিছি এগুলাই বাড়ির কাজ, এই যে এইগুলা, এই যে কোসেক এক্স, সেক এক্স, কট এক্স, এবং টোটাল কয়টা ম্যাথ করাইলাম আজকে, এই যে 13টা, এই 13টার উত্তরগুলা মুখস্থ করে আসবা। শোনো, এই প্রত্যেকটা কিন্তু এক একটা সূত্র, যাওয়ার আগে শুনে যাও, আজকে ক্লাসের পর আলাদা কোনো বাড়ির কাজ নাই, ক্লাসে যে ম্যাথগুলো বাড়ির কাজ দিছি এগুলাই বাড়ির কাজ, এবং প্রত্যেকটা ম্যাথের উত্তর মুখস্থ করবা। মুখস্থ কেন? এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র, এই প্রত্যেকটা অন্তরীকরণের সূত্র। আমরা যখন আগামী ক্লাস থেকে অন্তরীকরণ শুরু করব, যখনই তুমি দেখবা লগ এ বেস এক্স, সূত্র বসাই দিবা 1/x লগ এ বেস জি, সাইন এক্স এর অন্তরজ কজ এক্স, এই যে সবগুলা, বলো তো এই 13টা সূত্র কে কে মুখস্থ করে আসতে পারবা? আজকে ক্লাসে মুখস্থ হয়ে গেছে না? এই যে দেখো, আমি আরেকবার একটু দেখাই দেই, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স সরি সাইন এ এক্স, যদি এখানে কোনো ধ্রুবক থাকে ধ্রুবকটা সামনে চলে আসবে, সাইন এ এক্স অন্তরীকরণ করলে কজ এ এক্স, কিন্তু এক্স এর সামনে যে ধ্রুবকটা সামনে চলে আসছে এ কজ এ এক্স, কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, যদি এখানে কজ এ এক্স থাকে তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে সাইন এ এক্স, সামনে আরেকটা এ চলে আসবে, তারপরে টেন এক্স কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স, কট এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, বাকিগুলো তো লিখে দিছি, বলো কে কে মুখস্থ করে আসবা? এই ছিল আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাস থেকে একদম সুন্দর মতো আমরা অন্তরীকরণের ম্যাথ করা শুরু করে দিব। তো তোমাদের কলেজে কি ফার্স্ট সেমিস্টারে অন্তরীকরণ পুরাটা আছে?
কলেজে কি ফার্স্ট সেমিস্টারে পুরো অন্তরীকরণ আছে? কোনো চিন্তা করো না, এখন আমাদের দেখবো অন্তরীকরণ এখন দৌড়ে দৌড়ে শেষ হতে থাকবে। আমরা প্রথমে লিমিটটা পড়ছি 6 ক্লাসে, 6 ক্লাসে তো প্রথম 5 ক্লাসে আমরা লিমিট পড়ছি। 6 নম্বর ক্লাসে পড়ছি স্যান্ডউইচ উপপাদ্য এবং লিমিটের অস্তিত্ব। 7 নম্বর ক্লাসে পড়ছি ফাংশনের অবিচ্ছিন্নতা। 8 নম্বর ক্লাস, আজকে ক্লাস থেকে মেইন অন্তরীকরণ শুরু হইল। আগামী ক্লাসে আমরা একদম অন্তরীকরণ শুরু করে দিব, অন্তরীকরণে ম্যাথ শুরু করে দিব। দেখবা আগামী 4-5 ক্লাসের মধ্যেই 4-5 ক্লাসের মধ্যেই অনেকটা অন্তরীকরণ আগে গেছি আমরা, ঠিক আছে? তো আগামী ক্লাসে তোমরা এই সূত্রগুলো, আজকে ক্লাসে যে সূত্রগুলো লিখাইছি, প্রমাণ শিখছি আমরা, মূল নিয়মে প্রমাণ করছি, এগুলা মুখস্থ করে আসবা, ঠিক আছে? ওকে, তো আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস তো আগামীকালকেই, আগামীকালকে শনিবার, আগামীকালকেই কিন্তু অন্তরীকরণ ক্লাস। তো আগামীকালকে সবাই এই 13টা সূত্র মুখস্থ করে ক্লাসে চলে আসবা। আর আগামীকালকে কিন্তু উইকলি এক্সামটা সবাই অ্যাটেন্ড করবা। সবার উদ্দেশ্যে আমার এটাই চাওয়া, সবাই আগামীকালকে উইকলি এক্সাম অ্যাটেন্ড করবা, অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 অর্থাৎ লিমিটের উপর, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আগামীকালকে দেখা হবে, টাটা।